হ্যালো, 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 হ্যালো। বাস। ইস্যুটা কি হচ্ছে, মাঝে মধ্যে নেটটা কেটে যাচ্ছে, তার জন্য প্রবলেম হচ্ছে। ঠিক আছে। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। ঠিক আছে। বাকিরা বাকিরা যখন জয়েন করবে করবে, ঠিক আছে। আমরা আজকে যে জিনিসটা শুরু করব সেই জিনিসটা হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স, ঠিক আছে, যেটা ইলেকট্রনিক্সের পার্ট। আর আজকের দিনে চাইছিলাম সবাই প্রথম থেকে জয়েন করুক, নাহলে আবার ব্যাপারগুলোকে টপিক ওয়াইজ বলতে হবে। ঠিক আছে, আসুক, দেখি বাকিরা কোথায় কি আছে। অনেকেই জয়েন করেন এখানে। এনিওয়েজ, তোমরা ব্যাপার স্যাপার সবই জানো। আমরা কি করি। তো আজকে যেটা শুরু করব, তো আজকে আমাদের ইলেকট্রনিক্স পোর্শনটা শুরু করবো বলেছিলাম, তাই তো? সবাই আসলে ভালো হতো। যাই হোক, লাল কালারটা মনে হয় দেখা যায় না, তাই না? চেঞ্জ করে দিচ্ছি। হলুদটা ইউজ করুন। হুম হুম। তো ইলেকট্রনিক্সের মধ্যে আমরা সবার ফার্স্টে যে জিনিসটা স্টাডি করব সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স। সেমিকন্ডাক্টর ফিজিক্স, ঠিক আছে। তো একটা একটা করে ছোট ছোট জিনিস আমরা পড়বো, যেগুলো তোমরা হয়তো আগে জেনেছো বা জানো না। অসুবিধা নেই, সব কিছুতেই আমরা এন্টার করবো আর কি। সব কিছুই আমরা একটা টপিকের মতো, ফ্লো এর মতো পড়তে থাকবো। তো আমি ডিসকাশন মোডে শুরু করছি। ফার্স্ট অফ অল তোমরা বলো যে তোমরা বেসিক অ্যাটম বেসিক অ্যাটম যদি তোমরা বলো, অ্যাটমের মধ্যে তোমরা কি কি আছে জানো? অ্যাটমের মধ্যে কি কি প্রেজেন্ট আছে বলো। অ্যাটম, নিউক্লিয়াস আর ইলেকট্রনস। হ্যাঁ, নিউক্লিয়াস আছে আর ইলেকট্রন আছে। তাহলে অ্যাটমকে আমরা কি বলি? অ্যাটমকে আমরা বলি হচ্ছে যে ইট ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল, ঠিক আছে। তো যাই হোক, একটা সময় পর্যন্ত এটাই ধারণা ছিল যে অ্যাটম হচ্ছে সব থেকে স্মলেস্ট পার্টিকেল, কিন্তু তারপর আরো গবেষণা। তো অ্যাটম হচ্ছে সব থেকে স্মলেস্ট পার্টিকেল। তারপর আরো গবেষণার পর দেখা গেল যে না, অ্যাটম শুধু স্মলেস্ট নয়, অ্যাটমের মধ্যে আরো দুটো পার্ট রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। NECLEUS, নিউক্লিয়াস। আর এটা হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তো অ্যাটমের একটা প্রপার্টি আমরা যেটা নোটিস করেছিলাম, সেটা হচ্ছে অ্যাটম হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। অ্যাটমের একটা প্রপার্টি আমরা নোটিস করলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো এই ইলেকট্রিক্যালি নিউট্রাল বলার সিগনিফিকেন্সটা কি? ইলেকট্রিক্যালি নিউট্রাল বলার সিগনিফিকেন্সটা হচ্ছে অ্যাটমের মধ্যে যত পরিমাণ পজিটিভ চার্জ এক্সিস্ট করছে, যত পরিমাণ পজিটিভ চার্জ এক্সিস্ট করে, the same amount of negative charge also exist. Same amount of negative charge also exist, মানে সেম অ্যামাউন্ট অফ পজিটিভ, যত পরিমাণ পজিটিভ চার্জ থাকবে তত পরিমাণ নেগেটিভ চার্জ থাকবে। তো নিউক্লিয়াস বলতে আমরা প্রথম দিকে বুঝেছিলাম যে দুটো কম্পোনেন্ট। একটা হচ্ছে, বলো কি কি ছিল নিউক্লিয়াসের মধ্যে? প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, একটা আমরা বলেছিলাম প্রোটন, আর একটা বলেছিলাম নিউট্রন, তাই তো? তো এখন সেটা আরো ডিভিশন হয়ে গেছে, এর মধ্যে মেসন কণা আরো কিছু পার্টিকেল ঢুকে গেছে নিউক্লিয়াসের মধ্যে। তো একটা জেনারেল কনসেপশন অনুযায়ী কি, জেনারেল কনসেপশন অনুযায়ী অ্যাটম হচ্ছে একটা ধরো একটা ভয়ের মতো যদি আমি ধরি,
একটা গোল স্পিয়ার মতো যদি আমি ধরি, তো সেই স্পিয়ারের ম্যাক্সিমাম পোর্শনটা হচ্ছে ভয়েড, মানে ফাঁকা জায়গা, কিছু নেই। তো সেখানে জায়গায় জায়গায় কিছু কিছু ছোট ছোট নেগেটিভ চার্জেস এক্সিস্ট করছে, ছোট ছোট নেগেটিভ চার্জেস এক্সিস্ট করছে, ঠিক আছে। আর এর যদি সেন্টারের কথা ভাবি, তো সেন্টারের মধ্যে আমরা যেটাকে প্রথম প্রথম ক্যালকুলেশন করে বা প্রথম হিসাব করে দেখেছিলাম, যে সেই সেন্টারের দিকে একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে। আমরা একটা ওই ক্যাথোড রে দিয়ে চেক করে দেখেছিলাম যে কি রকম মানে যখন আমরা তার মধ্যে আলো ফেলেছিলাম, আলো ফেললে দেখা গেছিল যে থ্রু আউট অ্যাটম কেবলমাত্র একটা পজিশন আছে যেখান থেকে আলোক রশ্মিটা, ক্যাথোড রশ্মিটা পড়ার পর সেটা উল্টো দিকে ঘুরে আসছে, বাদ বাকি ম্যাক্সিমাম সময় সেই আলোক রশ্মিটা তার মধ্যে দিয়ে পার করে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এই একটা এক্সপেরিমেন্ট আমরা ছোটবেলায় করেছিলাম, তো সেখান থেকে একটা বেসিক আইডিয়া আমরা পেয়েছিলাম যে ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য অ্যাটম ইজ ভ্যাকিউম, তার মধ্যে দুটো চার্জেস এক্সিস্ট করছে, দ্যাট ইজ ওয়ান ইজ আ পজিটিভ চার্জ হুইচ ইজ কল্ড এজ এ নিউক্লিয়াস, একটা হচ্ছে নেগেটিভ চার্জ যেটা থাকছে আউটার পেরিফেরিতে। তো এইটা হচ্ছে বেসিক আইডিয়া অফ অ্যাটম, নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন। তো এর সঙ্গে আমরা সর্বপ্রথম একটা মডেল পড়েছিলাম, মনে আছে? সর্বপ্রথম ডাল্টনের একটা পরমাণুবাদ আমরা পড়েছিলাম, ডাল্টনস পরমাণু অ্যাটমিক হাইপোথিসিস, এরকম একটা কিছু নাম আছে, অ্যাটমিক হাইপোথিসিস মনে বলে। স্যার মডেল স্যার, অ্যাটমিক মডেল। হ্যাঁ, অ্যাটমিক মডেল, সরি, ডাল্টনের অ্যাটমিক মডেল, হাইপোথিসিস না মডেল। এই হাইপোথিসিস আর মডেলের মধ্যে ডিফারেন্স আছে। ডাল্টন অ্যাটমিক মডেল, ঠিক আছে। তো সেখানে আমরা একটা বেসিক স্ট্রাকচার অফ হাইড্রোজেন নিয়ে জেনারেলি চর্চা করেছিলাম, যে দেখেছিলাম যে ভেতরে একটা প্রোটন থাকবে আর তার বাইরে একটা ইলেকট্রন থাকবে। তো আমরা বেসিক এই মডেলটার পরে, ডেভেলপমেন্টের পর আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল বোরের মডেল, ঠিক আছে। বোর মডেল অ্যাকচুয়ালি আমরা কি নিয়ে স্টাডি করছি, ধরো আজ থেকে 100 বছর আগে, মোটামুটি 1800 দশকে জেনারেলি এই ডাল্টন বাবু আর বোর বাবু এগুলো প্রথম পরীক্ষা করে দেখেছিলেন যে একটা অ্যাটম, মানে একটা কণাকে যদি আমি সব থেকে ছোট টুকরোয় ভাগ করে দিই তাহলে সেখানে আমি কি পাবো। তো সেই ফার্স্ট আন্ডারস্ট্যান্ডিংটা ডাল্টন তৈরি করেছিলেন। তো তারপরে আস্তে 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 এর অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বাট ফান্ডামেন্টাল ওয়াজ ফ্রম ডাল্টনস অ্যাটমিক মডেল। তো বোরের অ্যাটমিক মডেলটা ছিল ক্লোজ টু টুডেজ কনসেপ্ট, আমাদের বর্তমান যে কনসেপ্টটা ইউজ হচ্ছে সেই কনসেপ্টের কাছাকাছি হচ্ছে বোরের মডেলটা। তো বোরের মডেলের মধ্যে যেমন আমরা ডাল্টনের মডেলের ক্ষেত্রে দেখেছিলাম কেবলমাত্র হাইড্রোজেনটা নিয়ে উনি চর্চা করেছিলেন, ঠিক আছে, কিন্তু বেসিক ফান্ডামেন্টালটা তার মধ্যেই ছিল, তিনি একটা ফান্ডামেন্টাল আইডিয়া দিতে পেরেছিলেন। কিন্তু বোরের মডেলটা আরেকটু এক্সটেন্ডেড হলো, যেখানে আরো অ্যাটমগুলোকে, আরো বিভিন্ন যে অণু রয়েছে সেগুলোকে আমরা তার মধ্যে দিয়ে এক্সপ্লেন করতে পারলাম। এবার বোরের মডেলের মধ্যে বেশ কিছু পয়েন্ট ছিল। ফার্স্ট অফ অল, ওখানেও তিনি বলেছিলেন যে নাম্বার অফ পজিটিভ চার্জ যতগুলো থাকবে, ঠিক আছে, ততগুলো থাকবে, তো সেম নাম্বার অফ নেগেটিভ চার্জও এক্সিস্ট করবে আউটসাইড দ্য নিউক্লিয়াস। তো এই কথাটা উনিও বলেছিলেন। তো এর সঙ্গে উনি আরেকটা জিনিস অ্যাড করেছিলেন, এই যে ইলেকট্রনগুলো রয়েছে, অর্থাৎ নেগেটিভ চার্জগুলো রয়েছে, ইলেকট্রনগুলো কি থাকবে, ইলেকট্রনগুলো একটা স্পেসিফিক অরবিটে এক্সিস্ট করবে। ইলেকট্রন এক্সিস্ট ইন স্পেসিফিক অরবিটস, স্পেসিফিক অরবিটস এক্সিস্ট করবে। 3 নম্বর, তিনি এটা বলেছিলেন যে এই স্পেসিফিক অরবিট গুলো উইল হ্যাভ সাম এনার্জি লেভেলস, ঠিক আছে, ঠিক আছে। এই যে প্রত্যেকটা স্পেসিফিক অরবিটস আছে তার মধ্যে কিছু এনার্জি আছে, মানে স্পেসিফিক অরবিটস হ্যাভ এনার্জি লেভেলস, তার মানে তার মধ্যে কিছু পরিমাণ শক্তি রয়েছে, এনার্জি রয়েছে। আর 4 নম্বর, উনি যেটা অবজার্ভ করেছিলেন যে যদি আমি এক্সটার্নালি তার মধ্যে কোনো এনার্জি দিই, কোনো একটা অরবিটারের মধ্যে থাকা ইলেকট্রনকে আমি যদি কোনো এনার্জি দিই বাইরে থেকে, তাহলে সে ইলেকট্রনটা এনার্জিটা অ্যাকসেপ্ট করার পর তার একটা স্তর থেকে আর একটা স্তরে জাম্প করে যেতে পারে, মানে একটা এনার্জি লেভেল থেকে অন্য এনার্জি লেভেলে জাম্প করতে পারে। মানে হচ্ছে এক্সটার্নাল যদি আমি কোনো এক্সটার্নাল যদি এনার্জি আমি দিই, external energy will accelerate the electron, accelerate
দ্য ইলেকট্রন টু হায়ার এনার্জি লেভেলস, ঠিক আছে, টু হায়ার এনার্জি লেভেলস, মানে হায়ার এনার্জি লেভেলে ইলেকট্রনকে নিয়ে চলে যাবে। তো এই পয়েন্টগুলো আমাদের বোর মডেল থেকে আমরা অবজার্ভ করেছিলাম। তো সেখানে বেসিক্যালি কার কথা বলা হয়েছে, যে একটা আমি যদি পজিটিভলি চার্জ একটা নিউক্লিয়াস ধরে নিই, তো তার চারিদিকে এরকম লেয়ারে, মানে এরকম পরপর 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 আমি যদি বলি, ঠিক আছে, এরকম ভাবে কিছু এনার্জি লেভেলস আছে। এনার্জি লেভেল মানে যেটাকে বাংলায় বলে শক্তি স্তর, এবং এই পার্টিকুলার এনার্জি লেভেলগুলোতেই একমাত্র ইলেকট্রনের এক্সিস্টেন্স পসিবল। মানে ইলেকট্রনকে যদি আমি কল্পনা করি, ইলেকট্রন কেবলমাত্র এই বাইরের দিকে যে আমি সার্কেলগুলো ড্র করেছি, ডট ডট দিয়ে সার্কেলগুলো ড্র করেছি, এইখানেই একমাত্র ইলেকট্রনগুলো থাকতে পারে, ঠিক আছে, ইলেকট্রনগুলো কেবলমাত্র একমাত্র এখানেই থাকতে পারে, ঠিক আছে। তো এরপরে আমরা যখন এর ফার্দার পড়াশোনা করেছি, তখন সেখানে আমরা দেখেছি যে একটা নতুন মডেল এসছে আপনার বোর মডেল, সেটাকে আমরা বলি এসপিডিএফ, এসপিডিএফ মডেল। তো এসপিডিএফ মডেলে কি করা হয়েছে, এসপিডিএফ মডেলে যেটা মেন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করা হয়েছে, যে সেখানে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো এরকম কোন একটা নির্দিষ্ট কক্ষপথের মধ্যে এক্সিস্ট করে না, তারা বেসিক্যালি একটা ক্লাউড ফর্মে এক্সিস্ট করে, ক্লাউড ফর্ম অফ এক্সিস্টেন্স, ক্লাউড ফর্ম অফ এক্সিস্টেন্স, এক্সিস্টেন্স। তার মানে কি, ক্লাউড মানে কি, ক্লাউড মানে হচ্ছে মেঘ, ঠিক আছে। মানে আমি পার্টিকুলার কোনো একটা লোকালিটিতে ইলেকট্রন আছে বলে আমি বলতে পারি, মানে একটা জোন, এরকম একটা জোন, সাপোজ দিস ইজ এ জোন। তো এখানে যদি একটা পজিটিভ নিউক্লিয়াস থেকে থাকে, তো ইলেকট্রনটা এর মধ্যে যে কোনো একটা জায়গায় থাকতে পারে, ঠিক আছে, নট নেসেসারি কোন একটা পার্টিকুলার পয়েন্টে, বা নট নেসেসারি কোন একটা পার্টিকুলার অরবিটে, বাট একটা জোনের মধ্যে সেটা থাকতে পারে, সেটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পেরেছিলাম। তো এখানে এসপিডিএফ যেটা মডেলটা, সেখানে আমরা দেখেছিলাম যে সেই এই এস এস স্ট্যান্ডস ফর স্ফেরিক্যাল শেপ, স্ফেরিক্যাল শেপ, ঠিক আছে। তো এই স্ফেরিক্যাল শেপ মানে কি, স্ফেরিক্যাল শেপ মানে হচ্ছে ইলেকট্রনটা এইরকম একটা স্পিয়ারের মতোই এক্সিস্টেন্স হবে। মানে আমি যদি বলতে চাই এই মাঝখানটা আমার কাছে নিউক্লিয়াস আছে, তো এই স্পিয়ারটা হচ্ছে সেই ইলেকট্রনের থাকার ম্যাক্সিমাম প্রবাবিলিটি আছে এর মধ্যে, এই স্পিয়ারটার মধ্যে। যদি আমার এটা একটুখানি কাটাকুটি হয়ে গেল, ফেস করে যদি করি, এই স্পিয়ারটা হচ্ছে আমাকে বোঝাচ্ছে যে স্পিয়ারের মধ্যে ইলেকট্রন থাকবে, ঠিক আছে। তো সেরকম ভাবে পি পি যদি একটা দেখি, পিটা জেনারেলি ডাম্বল শেপের হয়, ডাম্বল মানে হচ্ছে এইরকম একটা শেপ হয় পি মডেলটার জন্য, ঠিক আছে, এরকম একটা শেপ হয়। এবার এই পি এর এক্সিস্টেন্স জেনারেলি তিনটে অ্যাক্সিস বরাবর থাকে, ঠিক আছে। আমি এখানে যে ছবিটা এঁকেছি, যেটা এটা হচ্ছে পি ওয়াই অ্যাক্সিস বলে, ঠিক আছে, পি ওয়াই বরাবর। এটা যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ধরি, তো এটা পি ওয়াই অ্যাক্সিস বরাবর। তো সিমিলারলি এটা আরো দুটো অ্যাক্সিস বরাবর এক্সিস্টেন্স এর থাকতে পারে, ঠিক আছে, আরো দুটো অ্যাক্সিস বরাবরের এক্সিস্টেন্স থাকতে পারে। একটাকে বলে পি এক্স, ঠিক আছে, এটা হচ্ছে সেপ, ঠিক আছে, এটা হচ্ছে পি এক্স, মানে এক্স অ্যাক্সিস বরাবর ইলেকট্রনের এক্সিস্টেন্স এরকম একটা শেপে থাকতে পারে, এরকম একটা ক্লাউড ফরমেশনে ও থাকতে পারে। আর একটাকে বলা হচ্ছে পি জেড, পি জেডটা সাপোজ ধরো এরকম জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে, এরকম, এটা হচ্ছে পি জেড, ঠিক আছে, এটা হচ্ছে পি জেড। মানে আমি যদি বলি এদিকে এক্স অ্যাক্সিস এক্সিস্ট করছে, এদিকে জেড অ্যাক্সিস এক্সিস্ট করছে, আর এদিকে ওয়াই অ্যাক্সিস এক্সিস্ট করছে, ঠিক আছে। তো এইভাবে আমরা এক্সিস্টেন্স অফ ইলেকট্রনটাকে বুঝতে পারি, ঠিক আছে। তো বর্তমানে আমাদের এই এসপিডিএফ মডেলের উপরই আমরা জেনারেলি পড়াশোনা করছি, এবং ইলেকট্রনের আন্ডারস্ট্যান্ডিংটা এইভাবেই হয়। এখানে অ্যাকচুয়ালি ইলেকট্রনের মধ্যে যেটা স্যার যেটা পি স্যার যেটা বলছেন, যেটা পিওয়াই আর পিএক্স আর পিজেড দেখালেন, ওটা তো এসপিএফডিএম মডেলের মধ্যেই পড়ে, এসপিডিএফ মডেলের মধ্যেই পড়ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এসপিডিএফ মডেলের মধ্যেই পড়ে, ঠিক আছে, এসপিডিএফ মডেলের মধ্যেই পড়ে। এস 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 স্ট্যান্ডস ফর স্ফেরিক্যাল, পিটা পি এর শেপটা আমি তোমাকে দেখালাম, ডিএস শেপটা এখানে ড্র করা মুশকিল আছে, ঠিক আছে, আর এফ এর শেপটা ড্র করা মুশকিল আছে। তো ওগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। তো আমরা বেসিক্যালি কি বুঝতে চাইছি, আমরা এখান থেকে যেটা আইডিয়া করতে চাইছি, যে ইলেকট্রনটা বেসিক্যালি একটা ক্লাউড ফর্মে এক্সিস্ট করে, ইলেকট্রনের অবস্থানটা ওরকম একটা পার্টিকুলার কোনো অরবিটের মধ্যে না, একটা ক্লাউড ফর্মে এক্সিস্ট করে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ডে আন্ডারস্ট্যান্ডিং আমাদের এটা রয়েছে। তো এরপরে
আমাদের একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রনগুলো, ঠিক আছে, এই ইলেকট্রনগুলো দেখো একটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলি। এই ইলেকট্রনগুলোকে আমরা একটা টার্ম ইউজ করি ফ্রি ইলেকট্রন। ফ্রি ইলেকট্রন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রি ইলেকট্রন? জানা আছে ফ্রি ইলেকট্রন কাকে বলে? কারণ জানা আছে হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন? কেউ বলতে পারবে ফ্রি ইলেকট্রন কাকে বলে? হ্যালো 10 to the power 10 স্যার লাস্ট অরবিটে যে ইলেকট্রনটা থাকে সেটা না স্যার? লাস্ট অরবিটে যে ইলেকট্রনটা থাকে? না, লাস্ট অরবিটে যে ইলেকট্রনটা থাকে সেটা ফ্রি ফ্রি ইলেকট্রনটা, ঠিক আছে। ফ্রি ইলেকট্রন মানে হচ্ছে যে ইলেকট্রনটা ইলেকট্রিসিটি কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারে। ইলেকট্রিসিটি কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারে। তার মানেটা কি? তার মানে হচ্ছে ইট ইজ নট কানেক্টেড or not attached to any particular atom, ঠিক আছে। কোন একটা পার্টিকুলার অ্যাটমের সাথে ও লেগে নেই, একা রয়েছে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ফ্রি ইলেকট্রন। এবার এই ফ্রি ইলেকট্রন এবং আমি যদি বলি কোনো একটা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে যে ইলেকট্রনের এক্সিস্টেন্স, সেটাকে অ্যাকচুয়ালি আমরা এইভাবে বুঝতে পারি। মানে ধরো আমি ফর এক্সাম্পল যদি এরকম একটা কনসেপচুয়াল একটা ডায়াগ্রাম আমি ড্র করছি, ঠিক আছে। জেনারেলি আমি এতক্ষণ ধরে বলছিলাম না এনার্জি লেভেল, এনার্জি লেভেল, এনার্জি লেভেল। তোমরা এটা ছোটবেলায় হয়তো পড়েছো, এই কে এল এম এন এগুলো পড়েছিলে না, অরবিটস, কে এল এম এন হ্যাঁ, অরবিটস। তো এই কে এল এম এন অরবিটস অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি হচ্ছে আমার যে পজিটিভ চার্জের যে নিউক্লিয়াসটা আছে, তার চারিদিকে আমি যদি একটা করে লেয়ার বাড়াতে থাকি, যে শক্তি স্তরগুলোর কথা বলছিলাম, সেই শক্তি স্তরগুলোকে একটার পর একটা আমরা নাম দিলাম ভাবে, ঠিক আছে। প্রথমটার নাম হচ্ছে কি কে, দ্বিতীয়টার নাম হচ্ছে কি এল, তারপরটার নাম হচ্ছে কি এম, তারপরটার নাম হচ্ছে কি এন, ঠিক আছে। এইভাবে আমরা এগুলোকে নাম দিই, ঠিক আছে। এবার এইগুলোর মধ্যে কিছু কিছু, এই যে বললাম কে এল এম এন, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা এনার্জি আছে, মানে ইট হ্যাজ সাম অ্যামাউন্ট অফ এনার্জি। তার মানেটা কি? ধরো কোনো একটা ইলেকট্রন, এই এনার্জি থাকা কথাটার মানেটা কি? ধরো কোনো একটা ইলেকট্রন কে কক্ষপথে আছে, এবার সেই ইলেকট্রনটার মধ্যে আমি যদি বাইরে থেকে কোনো একটা এনার্জি প্রবেশ মানে দিই আর কি, হিট করি, তাহলে সেই ইলেকট্রনটা এর মধ্যে কিছুটা এনার্জি গ্রহণ করবে এবং সে একটা লাইন থেকে একটা লেয়ার থেকে অন্য লেয়ারে জাম্প করে যেতে পারবে, ঠিক আছে। মানে এই শক্তি স্তরগুলো অ্যাকচুয়ালি প্রি ডিফাইন। তো এই প্রি-ডিফাইন যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের মধ্যে ওরা কি করছে, একটা জায়গাতে কোনো জায়গায় জাম্প করে যেতে পারছে। তো সিমিলারলি একটা যদি বাইরের কক্ষে কোনো ইলেকট্রন থেকে থাকে এবং তার মধ্যে যদি সেই এনার্জিটা অ্যাকসেপ্ট করার পর সে সেই বাইরের কক্ষ থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, একদম শেষ কক্ষপথ থেকে সে যদি বেরিয়ে যায়, তখন সে একটা ফ্রি ইলেকট্রনে কনভার্ট হয়। এই যে ইলেকট্রনটা একদম পুরোপুরি নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে পুরোপুরি ছাড়া হয়ে গেল, ঠিক আছে, একটা এক্সটার্নাল ফোর্সের জন্য বা একটা এক্সটার্নাল এনার্জি অ্যাকসেপ্ট করার পর সে যখন পুরোপুরি ফ্রি হয়ে গেল, সে আর নিউক্লিয়াসের বন্ধনের মধ্যে আবদ্ধ রইল না, তো সেই ইলেকট্রনটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন, ঠিক আছে। সেই ইলেকট্রনটাকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন। তো এই ফ্রি ইলেকট্রন এবং বন্ধনে আবদ্ধ অবস্থায় থাকা যে ইলেকট্রনগুলো, এইগুলোকে আমরা আর একটা ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। সেইগুলোকে আমরা বলি হচ্ছে এনার্জি ব্যান্ড, ঠিক আছে। সেইগুলোকে আমরা বলি হচ্ছে এনার্জি ব্যান্ড। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে, গল্পটা ভালো করে বোঝো। ধরো আমাদের যে এই যে লেভেলগুলো আমরা ড্র করেছিলাম, সাপোজ ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জের উপরে এটা ধরো ফার্স্ট লেভেল, ঠিক আছে, এটা ধরো সেকেন্ড লেভেল, ঠিক আছে, এটা ধরো সেকেন্ড লেভেল, এটা ধরো থার্ড লেভেল, ঠিক আছে। আমি থার্ড লেভেল অবধি ড্র করছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই লেভেলগুলোর করসপন্ডিং এক একটা লেয়ার ড্র করা হয়। কিরকম লেয়ার? ভালো করে দেখো, এই যে ফার্স্ট যেটা রয়েছে, এই ফার্স্ট লেয়ারের রেসপেক্টে
ঠিক আছে, এইটাকে এরকম ভাবে মার্কিং করা হয়। ঠিক আছে, এই যে মার্কিংটা করলাম এটা হচ্ছে ফার্স্ট এনার্জি লেভেল। ফার্স্ট এনার্জি লেভেল, এনার্জি লেভেল। তো নেক্সট হচ্ছে কোনটা? নেক্সট হচ্ছে এইটা, দেখো 2 নম্বর, সেকেন্ড এনার্জি লেভেল। এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড। তো এই কিছুক্ষণ আগে আমি যে ব্যান্ডের কনসেপ্টটা বলছিলাম, ব্যান্ড মানে হচ্ছে এই যে এনার্জি লেভেলটা তুমি দেখতে পাচ্ছ, সেই এনার্জি লেভেলটা অ্যাকচুয়ালি কি কাকে বোঝাচ্ছে? এই ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে একটা জোনকে, একটা ব্যান্ডকে। এই জোনটা, এই যে জোনটা আমি ড্র করছি, এই জোনটা হচ্ছে সেখানে আমাদের ইলেকট্রন থাকার প্রবাবিলিটি সব থেকে বেশি। এই ব্যান্ডের মধ্যে ইলেকট্রন থাকবে, নট জাস্ট অন দ্য সিঙ্গেল লাইন বাট অন দ্য ব্যান্ড। এই ব্যান্ডের মধ্যে ইলেকট্রন থাকবে। ঠিক আছে, দিস ইজ দি আন্ডারস্ট্যান্ডিং, প্রেজেন্ট ডে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা, যে ওরকম ভাবে একটা লাইনে তো থাকবে না, এরকম একটা ব্যান্ডের মধ্যে সে এক্সিস্ট করবে। ঠিক আছে, এরকম একটা ব্যান্ডের মধ্যে সে এক্সিস্ট করবে। আশা করি কোনটাকে ব্যান্ড আর কোনটাকে এনার্জি লেভেল সেটা আলাদা করে তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, এনার্জি লেভেল হচ্ছে যেটা আমরা ফ্রম বোরের মডেল থেকে যে আমরা পেয়েছিলাম কে এল এম এন, দিস ওয়াজ আওয়ার কে এল এম এন্ড ডট 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 এন আপ টু। এই কে হচ্ছে এই এই পজিশনটাকে আমরা কে লেভেল বলছি, এটাকে এন বলছি, এটাকে এন বলছি। ঠিক আছে, তো এই কে এল আর এম বলছি। কিন্তু এখানে যে আমরা বললাম যে ইলেকট্রনটা একটা ব্যান্ডের মধ্যে অবস্থান করে, মানে এরকম নয় যে একটা নির্দিষ্ট লেয়ারেই শুধু নির্দিষ্ট সার্কেলেই রয়েছে, বাট একটা জোনে আছে। তো এই যে জোন, এই জোনটাকে আমরা এনার্জি ব্যান্ড হিসেবে দেখাতে পারি। তো এই দিকে আমরা এইমাত্র পড়লাম যে বোরের তত্ত্ব অনুযায়ী পড়লাম যে যত আমরা ইলেকট্রন থেকে দূরে চলে যেতে থাকবো, মানে নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে চলে যেতে থাকবো, তত এর এনার্জি লেভেলটা বাড়তে থাকবে। এই ডাইরেকশনটা হচ্ছে এনার্জি লেভেল ইনক্রিজ করছে। ঠিক আছে, ইনক্রিজিং, এনার্জি লেভেলটা আস্তে আস্তে বাড়ছে। মানে যত আমি এদিকে যেতে থাকবো তত কি করবে, এনার্জি লেভেল বাড়তে থাকবে। মানে নিউক্লিয়াস থেকে যত কাছে থাকবে সেই ব্যান্ডের এনার্জি তত কম হবে, আর নিউক্লিয়াস থেকে যত দূরে চলে যাবো তত এনার্জি লেভেল তত তার ইনক্রিজ করতে থাকবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমি এইমাত্র একটা তোমাদের বললাম, যদি আমি এক্সটার্নাল কোনো এনার্জি তার মধ্যে দিই, তাহলে সব থেকে লাস্টের কক্ষপথে সাপোজ ধরো এম আছে, তো এম এর মধ্যে থাকা ইলেকট্রনটা বাইরে থেকে একটা এনার্জি রিসিভ করার পর ও যদি বাইরে পালায়, ঠিক আছে, তো বাইরে পালালে তো ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। কিন্তু ফ্রি ইলেকট্রন হয়ে গেলেও কিন্তু তার একটা এক্সিস্টেন্স থাকবে, তার একটা জোন থাকবে, সে সেখানে এক্সিস্ট করবে। তো যেখানে এনার্জি রিসিভ করার পর চলে যায় সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, সরি সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবার এই যে আপ টু থার্ড লেভেল, আমি যদি থার্ডটাকে ধরে নিই এইটার মেন লেভেল, তো আপ টু থার্ড পর্যন্ত যে যে লেভেলটাতে আমাদের এনার্জিটাতে ব্যান্ডগুলো আমরা এক্সিস্ট করছে, আপ টু থার্ড লেভেল, এই থার্ড লেভেলের এই যে জোনটা, এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই তিনটে লেভেল এক্সিস্ট করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলছি ভ্যালেন্স ব্যান্ড। আর এনার্জি রিসিভ করার পর সে যখন কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, মানে যখন সে ফ্রি হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন। এবার এই যে দুটো লেভেলের মধ্যে একটা গ্যাপ আছে, ঠিক আছে, এই দুটো লেভেলের মধ্যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা বলি ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ। ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ। ঠিক আছে, যেটাকে আমরা জেনারেলি ইজি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। কি দিয়ে দেখাই? ইজি দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। তো এই ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ হচ্ছে সেই অ্যামাউন্ট অফ এনার্জি যেটা যদি একটা বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে আমি ট্রান্সফার করতে পারি, তাহলে সে কি করবে, তার বাইরের কক্ষটা ছেড়ে ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। ফ্রি ইলেকট্রন হয়ে যাবে মানে সে ভ্যালেন্স ব্যান্ড থেকে জাম্প করে কন্ডাকশন ব্যান্ডের দিকে চলে যেতে পারবে। ঠিক আছে, মানে ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ হচ্ছে সেই অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা যদি আমি সব থেকে লাস্ট কক্ষপথে থাকা ইলেকট্রনটাকে দিতে পারি, তাহলে সে তার লাস্ট কক্ষপথটা ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারবে জাম্প করে। এবার কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার ফলে কি হবে না, কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার ফলে সেই ইলেকট্রনটা আমার কাছে ইলেকট্রিসিটি ক্যারি করার জন্য কেপেবল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সে একটা অ্যাটমের মধ্যে আবদ্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু ইলেকট্রন ক্যারি করতে পারবে না, এই কারেন্ট ক্যারি করতে পারবে না। যখন সে তার আউটার অরবিট থেকে ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে পৌঁছে যাচ্ছে, তখন সে কিন্তু কারেন্ট ক্যারি করার জন্য কেপেবল হয়ে উঠছে। ঠিক আছে,
এতদূর পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা জিজ্ঞেস করবেন। না যতটুকু বললাম। না স্যার। স্যার এই ঠিক আছে। ফ্রি ইলেকট্রনটা যেটা তো- ছেড়ে যাচ্ছে এটা স্যার যাচ্ছে কিভাবে? এর মধ্যে এক্সটার্নাল এনার্জি পাওয়ার জন্য, মানে ধরো আমি যদি বাইরে থেকে কোনো একটা অ্যাটমকে হিট করি, হিট করার জন্য কি এক্সট্রা এনার্জি ইলেকট্রনগুলোর মধ্যে ট্রান্সফার হবে। তো সেই হ্যাঁ। ইলেকট্রনগুলোর মধ্যে সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যেও যদি সেই এনার্জিটা যায়, তখন সে কিন্তু আর সেই শক্তি স্তরে থাকবে না। ঠিক আছে, মানে সে তার প্রেজেন্ট এনার্জি স্টেটে থাকতে চাইবে না। ধর তোকে এখন উত্তেজিত করে দেওয়া হলো, ঠিক আছে, আজকে আমিও খুব উত্তেজিত কারণ মুকুল রায় ইয়ে পার্টি ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো উত্তেজিত হলে কি হবে, মানুষের মধ্যে সে আর সেই স্টেটে থাকতে চাইবে না, চেল্লামিল্লি করবে, পাগলামো করবে, হুম। করবে কি করবে না। হ্যাঁ হ্যাঁ। ও সে তো তার লেয়ারে এক্সিস্ট করবে না, মানে সে আমার মধ্যে একটা স্টেবিলিটি ছিল, আমি এখানে বসেছিলাম, ঠিক আছে, আমি একটা বিজেপি পার্টির মেম্বার, আমি এই লেয়ারে বসেছিলাম, সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে মুকুল রায় ছেড়ে চলে দিল ভাইস প্রেসিডেন্ট, তো তাতে একটা এফেক্ট পড়বে। তো সিমিলারলি এক্সটার্নাল কোনো ফোর্সেস এর জন্য ইলেকট্রনের মধ্যে ঠিক সেম ঘটনা ঘটে, সে তার এক্সিস্টেন্ট মানে প্রেজেন্ট বা এক্সিস্টিং স্টেটে থাকবে না, ঠিক আছে। এই যে বাইরের স্টেটাসে চলে যাচ্ছে এটাকে আমরা বলছি কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে। যাই হোক, একটা চরম এক্সাম্পল দিলাম। স্যার হ্যাঁ, বলো। কারেন্ট পাঠানোর জন্য বা কন্ডাকশন হওয়ার জন্য তো অবশ্যই ওর মধ্যে তো একটা মানে অ্যাটাক করতে হবে। কিসের অ্যাটাক? মানে কারেন্ট যদি পাঠাতে হয় আমাকে, তাহলে অবশ্যই ফ্রি ইলেকট্রনটা লাস্টের অরবিট থেকে তো ফ্রি ইলেকট্রনটা হ্যাঁ, ফ্রি ইলেকট্রন থাকতেই হবে, ফ্রি ইলেকট্রন না থাকলে তো আমি কোনোভাবে কারেন্টের কন্ডাকশন করতে পারবো না, হুম, ঠিক আছে। ফ্রি ইলেকট্রন থাকতেই হবে, নাহলে তুমি কারেন্টের কন্ডাকশন কোনোভাবে করতে পারবো না, হুম। ঠিক আছে। তো এইখান থেকে এই এনার্জি ব্যান্ড গ্যাপটা যদি বোঝা যায়, তো এনার্জি ব্যান্ড গ্যাপের উপর দাঁড়িয়ে আমরা জেনারেলি যে আমাদের কাছে মেটাল বলবো না, সলিড আছে, ঠিক আছে। সলিডসকে আমরা তিনটে ভাগে ক্লাসিফাই করি, ঠিক আছে। কি কি বলো? কন্ডাক্টর, ইনসুলেটর, সেমিকন্ডাক্টর। হ্যাঁ, সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর, ঠিক আছে, ইনসুলেটর। তো বেসড অন এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম আমরা এটাকে ডিফাইন করতে পারি। কিভাবে করতে পারি তোমরা এটা সবাই জানো, যে যদি এদিকে এনার্জি ব্যান্ড গ্যাপের এনার্জি ই এক্সিস্ট করে, এনার্জি লেভেল, তো দেখা যাচ্ছে যে এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয়, দেখা যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ডটা আর কন্ডাকশন ব্যান্ডটা একে অন্যের সঙ্গে ওভারল্যাপিং কন্ডিশনে রয়েছে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড মানে কি, কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে দেখো উপর থেকে নিচের দিকে নেমে এসেছে, আর ভ্যালেন্স ব্যান্ডটা দেখো নিচে রয়েছে, মানে দেয়ার ইজ এ ওভারল্যাপিং বিটুইন কন্ডাকশন এন্ড ভ্যালেন্স ব্যান্ড, দেয়ার ইজ এ ওভারল্যাপিং বিটুইন কন্ডাকশন ব্যান্ড এন্ড ভ্যালেন্স ব্যান্ড। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ফর এ কন্ডাক্টর, যেমন ধরো আমি ফর এক্সাম্পল বলছি কপার, ঠিক আছে, তারপর ধরো সিলভার, তারপর ধরো অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে কি হচ্ছে, ম্যাক্সিমাম ইলেকট্রন যেগুলো এক্সিস্ট করছে তাদের মধ্যে কন্ডাকশন আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো ফারাক নেই, মানে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে জাম্প করতে পারে, চলে যেতে পারে, ঠিক আছে। এটা কেন হচ্ছে আমি আগেরবার এক্সপ্লেন করে বুঝিয়েছিলাম, ডিউ টু মেটালিক বন্ডিং এর জন্য হচ্ছে, ঠিক আছে। আমি আগেরবার তোমাদেরকে একটা সুন্দর গল্প করে বুঝিয়েছিলাম যে আমরা তিন ধরনের বন্ডিং জেনারেলি করে থাকি। একটা হচ্ছে, বলো কি কি বন্ডিং হয়? একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, তাই তো, কোভ্যালেন্ট বন্ড। আর একটা কি হয়? ইলেকট্রোভ্যালেন্ট হুম, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। দেখো ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের উদাহরণটা কি বলতে পারবে? Na প্লাস আর Cl মাইনাস। তোমার বউ তোমাকে তোমার গার্লফ্রেন্ড তোমাকে পার্মানেন্টলি ছেড়ে দিয়ে চলে গেছে, ঠিক আছে, মানে একটা ইলেকট্রন এখানে যেটা ছিল সেই ইলেকট্রনটা কমপ্লিটলি এ কে ডোনেট করে দিয়েছে, আর সেই ইলেকট্রনটাকে কমপ্লিটলি অ্যাকসেপ্ট করে দিয়েছে, মানে কমপ্লিট রিমুভাল অফ ইলেকট্রন, পার্মানেন্টলি গার্লফ্রেন্ড ছেড়ে পালিয়েছে। কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে কি, দুজন বন্ধুর মধ্যে শেয়ার্ড হয়ে গেছে HCl, ঠিক আছে, মানে বলছে যে
এর আকর্ষণ বল বেশি, তো আমি এর দিকে চলে যাবো, এর টাকা পয়সা বেশি, তো এর দিকে হেলে আছে। দুজনের মধ্যেই কথা বলছে গার্লফ্রেন্ড, দুটো ছেলের সঙ্গেই সমানভাবে তারই গল্প করে যাচ্ছে, কিন্তু একটা দিকে হেলে আছে কারণ তার টাকা বেশি। তার মানে ক্লোরিনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো বন্ডে পার্টিসিপেট করা ইলেকট্রন গুলো ক্লোরিনের কাছাকাছি এক্সিস্ট করে। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য বন্ডে পার্টিসিপেট করা ইলেকট্রন গুলো ক্লোরিনের কাছাকাছি এক্সিস্ট করে। মানে কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে কি হচ্ছে, একটা দিকে টেনে রাখছে, পুরোপুরি ভাবে ছেড়ে দিচ্ছে না, ঠিক আছে। আর এটা হচ্ছে সব থেকে ভালো জিনিস, এ বলছে ভাই সবাই আমার, ঠিক আছে, সবাই আমার মানে হচ্ছে ধরো এই দিকে একটা পজিটিভ চার্জ আছে বা নিউক্লিয়াস আছে, এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে, এখানে একটা পজিটিভ চার্জ আছে। এবার দের ইজ এ ফরমেশন অফ ক্লাউড, ঠিক আছে, এখানে একটা ক্লাউড ফরমেশন আছে। সেই ক্লাউড ফরমেশনের মধ্যে এই এও এর ইলেকট্রনটাকে ডোনেট করেছে, এও এর ইলেকট্রনটাকে ডোনেট করেছে, এও এর ইলেকট্রনটাকে ডোনেট করেছে। এবার সিচুয়েশনটা এরকম যে এর মধ্যে থাকা যে কোনো ইলেকট্রন কিন্তু যে কোনো নিউক্লিয়াসের সঙ্গে পার্টিসিপেট করতে পারে বন্ধনে। নট নেসেসারি দে আর ফ্রি টু মুভ, নট নেসেসারি কি কোনো একটা পার্টিকুলারের সঙ্গে এসে যুক্ত হয়ে থাকবে, বাট দে আর শেয়ার্ড অ্যামং ইচ আদার, ঠিক আছে। তো এটা হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি, মানে যার কেউ নেই আর কি, এরকম একটা ব্যাপার। প্রত্যেকটা ইলেকট্রন হচ্ছে একে অন্যের সাথে শেয়ার্ড ফরম্যাটে রয়েছে, ঠিক আছে। যদি পুরোপুরি দিয়ে দিই ইলেকট্রোভ্যালেন্ট, যদি একটা দিকে টেনে রাখি তাহলে কোভ্যালেন্ট। আর যদি মেটালিক বন্ডিং কোনটা, যে ক্ষেত্রে তোমার ধরো শেয়ার্ড ফরম্যাট রয়েছে, পুরোটাই শেয়ার্ড, ঠিক আছে। ফোন করে সবাই গল্প করছে, ঠিক আছে, সবাই সবাই সবাইকে ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, ফোন করে সবাই গল্প করছে। তো আশা করি কেন এই দুটো, হ্যাঁ বলো, হ্যালো হ্যালো, স্যার বলো। স্যার ওইটা শেষেরটা একটু বলবেন তো স্যার, শুন মানে কারেন্ট চলে গেল, বুঝতে পারিনি ঠিকঠাক করে। হ্যাঁ দেখো, মেটালিক বন্ডটা হচ্ছে যে সময় তোমার ইলেকট্রনটা কমপ্লিটলি শেয়ার্ড থাকে। কমপ্লিটলি শেয়ার্ড মানে হচ্ছে ইলেকট্রন কেবলমাত্র একটা একটা নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ নয়, সেই ইলেকট্রনটা থ্রু আউট দ্য মেটাল বা থ্রু আউট দ্য কন্ডাক্টর, যাই বলো, থ্রু আউট দ্য কন্ডাক্টর অর থ্রু আউট দ্য মেটাল, যে কোনো অ্যাটমের সাথে অ্যাট এ টাইম সে থাকতে পারে। মানে আমি যদি সাপোজ ধর এখানে একটা ইলেকট্রন এর মধ্যে ছবি আঁকি, তো এই ইলেকট্রনটা নট নেসেসারি এর সাথে কানেক্টেড, এর সাথেও কানেক্টেড থাকতে পারে, এর সাথেও কানেক্টেড থাকতে পারে, অন্য কোনো অ্যাটমের সাথেও কানেক্টেড থাকতে পারে, সেটা আমার জানা নেই। বাট আমি শুধু এইটুকু জানি যেখানে একটা ক্লাউড এক্সিস্ট করে যার মধ্যে ইলেকট্রনটা রয়েছে। ইলেকট্রোভ্যালেন্টের ক্ষেত্রে Na+Cl- এ ভেঙে যায়, ঠিক আছে, NaClটা Na+Cl- এ ভেঙে যায়। HCl এর মধ্যে কিরকম বন্ধন থাকে, Hটা একদিকে থাকে, Clটা একদিকে থাকে, তার মধ্যে একটা দিকে ওরিয়েন্ট হয়ে যায়। ওরিয়েন্ট হয়ে যাওয়া মানে একটা দিকে মানে প্লেসমেন্ট হয়ে মেসেজ করছে, একটা দিকে সরে অবস্থান করা, ঠিক আছে। এক মিনিট, আমার দিকে কেউ মেসেজ করছে মনে হচ্ছে, ঠিক আছে। তো একটা দিকে সরে অবস্থান করা। আর মেটালিকের মধ্যে যেখানে শেয়ার থাকে, তো এর মধ্যে অ্যাকচুয়ালি আরো কিছু বন্ড আছে, ঠিক আছে, যেমন ভ্যান্ডারওয়াল বন্ডস আছে, তারপরে লাইট বন্ডস এর মধ্যে হাইড্রোজেন বন্ডস আছে, ঠিক আছে। আমি অত ডিটেইলসে যাচ্ছি না, আমি জাস্ট মেটালিক। বলো। এটা ঠিক আছে, এটা বুঝতে পারলাম স্যার। আগেরটাতে যেটা এনার্জি ব্যান্ড দেখালেন উপরেরটাতে, এনার্জি ব্যান্ডের যে ভ্যালেন্স ব্যান্ডটা তো স্যার আপ টু 3rd লেভেল ছিল, ভ্যালেন্স ব্যান্ডটা উপরে কি করে হয়ে গেল, নিচে কন্ডাকশন ব্যান্ডটা কি করে চলে গেল? হ্যাঁ এইটা হচ্ছে হ্যাঁ এটা এইটা হচ্ছে তোমার একটা বেসিক আইডিয়া, ঠিক আছে। মানে এনার্জি ব্যান্ডটা জেনারেলি এরকম ভাবে অবস্থান করে, নট নেসেসারিলি যে সব জায়গাতে একই রকম হবে, ঠিক আছে। আচ্ছা তো আমি বললাম কন্ডাক্টরের জন্য কি হয়, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড দুটো মার্জ হয়ে যায়, তাদের মধ্যে কোনো গ্যাপ থাকে না। যদি এবার সেম ছবিটা একটা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আঁকতে যাই, তাহলে দেখবে যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে খুব অল্প গ্যাপ থাকে, ঠিক আছে। ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে খুব অল্প গ্যাপ থাকে। এই গ্যাপটা জেনারেলি 1.0 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হয়, ঠিক আছে। 1.0 ইলেকট্রন ভোল্ট অথবা এরকম ম্যাক্সিমাম 1.0 ইলেকট্রন ভোল্ট হয়। এর ক্ষেত্রে তো 0, এর মধ্যে তো কোনো সেরকম কিছু থাকেই না। আর ফর ইনসুলেটর আমি যদি দেখতে চাই, ফর ইনসুলেটর জেনারেলি এই গ্যাপটা অনেকটা বড় হয়। এই গ্যাপটা প্রায় 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট মতো হতে পারে। ইলেকট্রন ভোল্ট অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ। হোয়াট ইজ ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ? ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপ হচ্ছে সেই এনার্জিটা যেটা আমি সব থেকে লাস্ট কক্ষপথে থাকা ইলেকট্রনটার মধ্যে দিচ্ছি, যার জন্য সে ফ্রি ইলেকট্রন হতে পারছে, ঠিক আছে। ফরবিডেন এনার্জি ব্যান্ড গ্যাপটা হচ্ছে সেই এনার্জিটা যেটা আমি মানে লাস্টের যে কক্ষপথে থাকা ইলেকট্রনের মধ্যে দিচ্ছি এবং সে ফ্রি ইলেকট্রনে কনভার্ট হতে পারছে। এইটা হচ্ছে ব্যাপার। তো এই দিকটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড আর এইটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড, ঠিক আছে।
আমার মেন টার্গেটটা কি, যে এই যে গ্যাপটা রয়েছে, এই যে গ্যাপটা, এই গ্যাপের উপর ভিত্তি করে আমরা কন্ডাক্টরকে আমরা সলিডকে ক্লাসিফাই করেছি, ঠিক আছে। বেসিক্যালি আমরা সলিডকে ক্লাসিফাই করেছি এখানে এই গ্যাপটার উপর ভিত্তি করে, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে ইনসুলেটরের ক্ষেত্রে গ্যাপটা অনেক বেশি থাকে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে গ্যাপটা মাঝামাঝি থাকে, আর কন্ডাক্টরের মধ্যে এগুলো ওভারল্যাপিং হয়ে থাকে। না না স্যার, ওটা বলছিলাম না, বলছিলাম যে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডটা যে কোনো জায়গা আপ ডাউন যে কোনো জায়গায় থাকতে পারে নাকি, মানে আপনি আগের না, ছবিটাতে দেখালেন যে এটা একটা বেসিক আইডিয়া বলেছি। এটা হচ্ছে তুমি যখন ধরো তুমি যখন কিছু জানো না, তোমরা তো এখন অনেকটা পড়ে ফেলেছো, ওই জন্য তোমাদের এই আইডিয়াটা আগে থেকে আছে। এই আইডিয়াটা যেহেতু তোমাদের আগে থেকে আছে, ওই জন্য তোমাদের এই প্রশ্নটা আসছে। এইটা হচ্ছে একটা বেসিক আইডিয়া যে এইভাবেই আমাদের এটা এক্সিস্ট করে, ঠিক আছে। কিন্তু যদি আমি একটা কন্ডাক্টরকে ভাবি, কন্ডাক্টরের মধ্যে কি হচ্ছে, দুটো ব্যান্ড কোল্যাপস করে যাচ্ছে, একে অন্যের উপর অবস্থান করছে। তো সেটা কেন হচ্ছে, সেটা হচ্ছে ডিউ টু মেটালিক বন্ডিং। আমি ওইটাই বলছিলাম যে এই দুটোর মধ্যে কেন এরকম ভাবে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড দুটো একসাথে এক্সিস্ট করে, কারণ হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে। তুমি যদি মেটালিক বন্ডিং, তুমি যদি সেখানে সেমিকন্ডাক্টর দেখতে যাও, সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং আছে, ঠিক আছে। সেমিকন্ডাক্টরের মধ্যে কিন্তু তুমি পাবে কোভ্যালেন্ট বন্ডিং, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারপরে আমি ইনসুলেটরের মধ্যে তোমার ইলেকট্রোভ্যালেন্ট বন্ডিং থাকবে। তো এই রকম বন্ডিং এর জন্য, বন্ডিং মানে হচ্ছে কি, অ্যাটমটা তার বাইরের যে ইলেকট্রন গুলো রয়েছে তার সঙ্গে কিভাবে আবদ্ধ রয়েছে বা কিভাবে সে একে অন্যের সাথে যুক্ত হয়ে রয়েছে, সেই এক্সাম্পলটা। তো সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা যে, তো এইটা হচ্ছে ব্যাপার আর কি, যে এদের মধ্যে ব্যান্ড গ্যাপ এনার্জিটা, এটা হচ্ছে ধরো আমি যদি এরকম ভাবে কন্ডাকশন ব্যান্ডটাকে দেখাই, ঠিক আছে, এটা ধরো এরকম ভাবে কন্ডাকশন ব্যান্ডটাকে দেখালাম। তো এই ছবিটা দিয়ে তোমরা ছোটবেলায় নিশ্চয়ই অ্যান্সার করেছো অনেক কোশ্চেন। তো এটা আশা করি তোমাদের সবার জানা আছে। আর আমাদের পপুলার যেটা সেমিকন্ডাক্টর এক্সাম্পল, সেমিকন্ডাক্টর এক্সাম্পল কি, ডায়োড। হ্যাঁ, সেমিকন্ডাক্টরের এক্সাম্পল সিলিকন, জার্মেনিয়াম, সিলিকন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিলিকন আর জার্মেনিয়াম, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আর কি। তো ইনসুলেটর তো তোমরা জানো, ইনসুলেটর হচ্ছে উড, ঠিক আছে। তারপরে পলিভিনাইল পোর্সেলিন, ঠিক আছে, পোর্সেলিন, ঠিক আছে। দিজ আর অল দা এক্সাম্পলস। তো এই জিনিসটা তোমরা মোটামুটি সবাই জানো যে এখানে কত ইলেকট্রন ভোল্ট থাকে, এখানে কত ইলেকট্রন ভোল্ট থাকে, এখানে কোন রেঞ্জে ইলেকট্রন ভোল্ট থাকে, এবং কোনটাকে ভ্যালেন্স ব্যান্ড বলে, কোনটাকে কন্ডাকশন ব্যান্ড বলে, এবং কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে মানে আমি যদি বলতে চাই ইলেকট্রনকে পাঠানোর জন্য কিসের দরকার, জাস্ট এইটুকু নলেজ আমাদের থাকলেই হবে। তো দেখো এই পর্যন্ত তোমাদের সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো, এতটুকু তো বেসিক আইডিয়া অনেকেরই থাকে। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আমি তাহলে নেক্সট টপিকটা এগোচ্ছি। আচ্ছা, তো আমরা যেটাতে পড়ার জন্য এত কিছু পড়াশোনা করছি, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি সেমিকন্ডাক্টরটায় পৌঁছে গেছি। আমরা সেমিকন্ডাক্টর নিয়ে পড়াশোনা করবো, বাকিগুলো আমাদের কাছে এখন অতটা ইম্পর্টেন্ট নয়। আপাতত সেমিকন্ডাক্টরটা নিয়ে আমরা পড়ব। তো সেমিকন্ডাক্টরের মধ্যে কি আছে, সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা দেখলাম সিলিকন আছে, এর পরমাণু ক্রমাঙ্ক কত, 14। আচ্ছা, জার্মেনিয়ামের কত, জার্মেনিয়ামের কত, 32। ঠিক আছে। তো সেমিকন্ডাক্টরকে জেনারেলি আমরা দুটো ভাগে ভাগ করি, বলো কি কি, কারোর মনে আছে? একটুখানি স্যার ধরিয়ে দিন। হ্যাঁ, ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনজিক। আচ্ছা স্যার, সিলিকন এত এফিসিয়েন্ট কেন, এই কোশ্চেনটা আমাকে ল্যাবে ধরেছিল, এটা স্যার অ্যানসারটা একটু বলে দেবেন? হ্যাঁ, আসুন আমি বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, আসুন আমি বলবো। তো ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, ব্যাপারটা হচ্ছে ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর কাকে বলে, কারোর আইডিয়া আছে? হোয়াট ইজ এন ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর? স্যার পিওর সেমিকন্ডাক্টর গুলো কি পিওর, কারেক্ট, পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর বলতে আমরা কোনকে বুঝি? ইমপিওর ফর্ম, তাই না? ইমপিওর ফর্ম। এবার ইমপিওর আর পিওর ফর্ম মানে কি? জেনারেলি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা বলবো সিলিকন, জার্মেনিয়াম, দিজ আর অল দা এক্সাম্পলস, ঠিক আছে। বাট ইমপিওর ফর্ম মানে কি? ইমপিওর ফর্ম মানে হচ্ছে আমি এর সাথে কিছু না কিছু জিনিস মেশাবো, ঠিক আছে।
মানে পিওর সেমিকন্ডাক্টরের সাথে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সাথে কিছু না কিছু জিনিস মেশাবো, ঠিক আছে। তো এটাকে আমরা জেনারেলি দুটো ফর্মে ভাগ করে থাকি, দুটো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর ফর্মে ভাগ করে থাকি। তো একটাকে আমরা বলি পি টাইপ ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, আর একটাকে বলি এন টাইপ। ইন্ট্রিনসিক প্লাস কিছু একটা আমি তার মধ্যে অ্যাড করব। এবার দেখো পি, আমি একটা, হ্যাঁ বলো। বলছি স্যার ওটা কি লিখেছেন স্যার, পিওর ফর্ম অফ সেমিকন্ডাক্টর? আমি জাস্ট ইন শর্ট এসসি লিখছি, ঠিক আছে। আমি জাস্ট এই সেমিকন্ডাক্টরকে আমি এরকম লিখবো, দেখবি সেমিকন্ডাক্টরটাকে আমি এরকম লিখে দেবো, তাহলে এসসি মানে হচ্ছে সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর, এইটা ব্যাপারটা কি দেখো। পি মানে হচ্ছে, পি শব্দ থেকে তুমি বুঝতে পারছো একটা মিনিং হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে। আর এন মানে কি আমরা বলতে পারি নেগেটিভ, ঠিক আছে। জাস্ট একটা কমন আইডিয়া বলছি। এবার পি বলতে গেলে আমরা যেটা বুঝি, সেটা হচ্ছে যে এই ধরনের সেমিকন্ডাক্টর গুলোতে জেনারেলি হোল কারেন্ট কন্ডাকশনের কাজ করে, কন্ডাকশনের কাজ করে, ঠিক আছে। বা হোলটাকে আমরা হোল কারেন্ট কি? হোল কি জিনিস বলছি। তো হোল কারেন্ট কন্ডাকশনের কাজ করে, ঠিক আছে। আচ্ছা, তো হোলটা হচ্ছে জেনারেলি ধরো একটা পজিটিভ চার্জ, ধরো একটা ইয়ে রয়েছে আমার কাছে, নিউক্লিয়াস আছে। এবার তার চারিদিকে একটা কক্ষপথে ধরো এরকম ভাবে ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। তো কোনো একটা জায়গা থেকে যদি ইলেকট্রনটা বেরিয়ে চলে যায়, ধরো এক্সটার্নাল অরবিট থেকে ইলেকট্রনটা বেরিয়ে চলে যাচ্ছে, তো বেরিয়ে চলে যাওয়ার ফলে কি হবে, সেখানে একটা ভ্যাকেন্সি তৈরি হবে, সেখানে একটা গ্যাপ তৈরি হবে, একটা ভ্যাকেন্সি থাকবে, ঠিক আছে। তো এই ভ্যাকেন্সি অফ ইলেকট্রনকে ঠিক আছে আমরা হোল বলে থাকি, ঠিক আছে। এক কথায় ভ্যাকেন্সি অফ ইলেকট্রন, কোনো জায়গায় যদি ইলেকট্রন না থাকে সেই জায়গাকে আমরা বলি হচ্ছে হোল, ঠিক আছে। সো পজিটিভ অথবা হোল যদি কারেন্ট কন্ডাকশনে কাজ করে, তো সেই ধরনের যে সেমিকন্ডাক্টর, এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, সেটাকে আমরা বলি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আর নেগেটিভ মানে হচ্ছে যেখানে ইলেকট্রন কারেন্ট কন্ডাকশনের কাজ করে, ঠিক আছে। তো এই ইলেকট্রন কারেন্ট কন্ডাকশনের কাজ করা আর হোল কারেন্ট কন্ডাকশনের কাজ করা, এই দুটোর মধ্যে ফারাকটা কি আমি বলছি। তো জাস্ট এইটুকু মনে রাখবে যে পি স্ট্যান্ডস ফর হচ্ছে পজিটিভ মানে হচ্ছে হোল কারেন্টের কন্ডাকশন করে, আর এন মানে হচ্ছে নেগেটিভ বা ইলেকট্রন কারেন্টের কন্ডাকশন করে। এবার স্যার ব্যাপারটা হচ্ছে এগুলো আমরা কি করে করব। ব্যাপারটা হচ্ছে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, মানে যদি আমি একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কিভাবে ড্র করি, ঠিক আছে। জেনারেলি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার স্ল্যাব দেখাচ্ছি, তোমরা যদি বইতে পড়ে দেখবে সেগুলো অনেক সময় কিন্তু সার্কুলারও থাকে, ঠিক আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে ওয়েফার, ঠিক আছে। তো এই যদি একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর স্ল্যাব, বা যেটাকে আমরা আরেকটা নাম বলে থাকি সাবস্ট্রেট, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর স্ল্যাব, এর মধ্যে জেনারেলি কি করা হয়, এর মধ্যে আমি এক্সটার্নালি কিছু জিনিস মিশিয়ে দিই, ঠিক আছে। কি মেশাই না মেশাই সেটা আমি আস্তে আস্তে বলছি। তো কিছু জিনিস মেশানোর জন্য তো এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরটা একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে পরিণত হয়। দেখো পি টাইপ মেটেরিয়াল মানে হচ্ছে, আমি একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি, একটা ছোট্ট ফরমেশনের কথা বলছি। পি টাইপ হচ্ছে আমাদের কাছে পজিটিভ, যেখানে আমি বললাম হোল কারেন্টের কন্ডাকশন করে। তার মানে হচ্ছে পি টাইপ মেটেরিয়াল গুলোর মধ্যে হোলের পরিমাণ বেশি আছে। তো হোলের পরিমাণ বেশি থাকার মানে কি, আমি উল্টো টার্মসে বলতে পারি ইলেকট্রনের কম থাকা, হোল বেশি থাকা বা ইলেকট্রনের কম থাকা একই ব্যাপার। আর আমি কি বললাম, হোলস যদি বেশি থাকে সেম অ্যাজ ইলেকট্রনস কম থাকা, অথবা যেখানে ইলেকট্রনস বেশি আছে তার মানে হোলস কম আছে, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে সিনোনিমাস স্টেটমেন্ট, মানে এটা হচ্ছে স্টেটমেন্ট 1 যদি হয়, এটা হচ্ছে স্টেটমেন্ট 2, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর ফার্স্ট স্টেটমেন্ট ইজ অ্যাপ্লিকেবল ফর পি টাইপ, আর সেকেন্ড স্টেটমেন্ট ইজ অ্যাপ্লিকেবল ফর এন টাইপ। এবার ব্যাপারটা হচ্ছে একটা সাবস্ট্রেট
সাবস্ট্রেটের মধ্যে আমি দেখতে পারি প্রায় 10⁶ খানা যদি অ্যাটম থাকে, ঠিক আছে, একটা সাবস্ট্রেটের মধ্যে যদি 10⁶ খানা অ্যাটম থাকে, তাহলে আমার কাছে যে যে ডোপ যেটা আমি মেশাচ্ছি, যেটাকে বলে ডোপ্যান্ট। ডোপ্যান্ট মানে হচ্ছে কি, যেটাকে আমি মেশাচ্ছি তাকে বলছি ডোপ্যান্ট। আর এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ডোপিং, মানে কোনো জিনিসকে এক্সটার্নালি কোনো জিনিসকে মেশানোকে আমরা বলছি হচ্ছে ডোপিং, আর যেটা মেশানো হচ্ছে তাকে বলা হচ্ছে ডোপ্যান্ট। একখানা মাত্র ডোপ্যান্ট অ্যাটম থাকে অ্যাজ কম্পেয়ার টু 10⁶ নাম্বার অফ সাবস্ট্রেট অ্যাটম অথবা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর স্ল্যাব, ঠিক আছে। এই প্রপোর্শনে আমরা জেনারেলি মিশিয়ে থাকি হচ্ছে তোমার ডোপ্যান্টটাকে। এবার ব্যাপারটা হচ্ছে আমরা নেক্সট একটা পয়েন্ট মেটেরিয়ালটা হচ্ছে ডোপ্যান্ট, মেটেরিয়ালটা হচ্ছে ডোপ্যান্ট, আর প্রসেসিংটা হচ্ছে, হ্যাঁ, ডোপিং। প্রসেসিংটা হচ্ছে ডোপিং। ডোপিং ইজ দ্য প্রসেস, ডোপিং ইজ দ্য প্রসেস অফ মিক্সিং, ঠিক আছে, মেশাচ্ছি, ঠিক আছে, সেই প্রসেস অফ মিক্সিংটাকে আমরা বলছি যে ডোপিং, ঠিক আছে। তো দেখো এই অবধি কারোর কোনো আশা করি অসুবিধা নেই, কারোর কোনো অসুবিধা আছে এই অবধি? না স্যার। অভিরূপ, তারপর ওদিকে বাদল, স্যার অরণ্যকে জিজ্ঞাসা করুন। অরণ্য। না না স্যার ঠিক আছে। স্যার ডোপিংটা হচ্ছে কেমিক্যালকে মিক্সিং করে নাকি? কেমিক্যাল মানে হচ্ছে এখানে আমি বলতে চাইছি, একটু মিউট কর। হ্যাঁ, তো কেমিক্যাল এখানে ঠিক কেমিক্যাল নয়, এখানে হচ্ছে আমার এক্সটার্নাল যে অ্যাটমটা মিক্স করে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরটা তৈরি করা হয়, সেইটাই হচ্ছে কেমিক্যাল নয় কিন্তু এখানে, ঠিক আছে। কেমিক্যাল মানে আমি এক্সটার্নাল অ্যাটম কি মিক্স করছি সেটা আমি বলতে চাইছি, সেটা আমি বলছি পরের স্টেপে বলছি। তো ব্যাপারটা হচ্ছে যদি আমি ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর মানে সিলিকনের সাথে একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশাই, ঠিক আছে, একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশাই, তাহলে কি তৈরি হয়? আর আরেকটা কন্ডিশনে আমি একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম মেশাচ্ছি, একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটম মেশাচ্ছি, ঠিক আছে, তখন কি তৈরি হচ্ছে? তো জেনারেলি তোমরা হয়তো পড়ে থাকবে যে ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশালে সেক্ষেত্রে তৈরি হয় পি টাইপ মেটেরিয়াল, ঠিক আছে। আর যদি পেন্টাভ্যালেন্ট অ্যাটম মেশানো হয় তখন সেখানে তৈরি হয় এন টাইপ মেটেরিয়াল। তো এটা একটা ছবির মতো আমি যখন ড্র করব তখন তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, কোনো মনে রাখারও দরকার নেই। সিলিকনের আমরা যেটা 14 পড়েছিলাম, যেটা আমার কাছে ছিল পরমাণু ক্রমাঙ্ক, সেটাকে আমি কিভাবে লিখতে পারি? 1s2 2s2 বলো 2p6, তাই তো, 3s2 3p2, এটা সবাই বোঝো? বলতে পারবো না স্যার, 1s2 মনে নেই। 2p6। হ্যাঁ স্যার। তো যদি নাও বোঝো অসুবিধা নেই, আমি একটা ছবি মানে ছবির মতো আঁকছি তাহলে বুঝতে পারবে। এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা হচ্ছে এসপিডিএফ ফর্মে এটাকে বোঝানো হয়। তো এটার মধ্যে দেখো আমি 1 লিখেছি, 2 লিখেছি আর 3 লিখেছি। 1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর বা কে, 2 মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর বা এল, আর 3 মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর বা এম। সিলিকনের প্রথম শক্তি স্তরে এই যে মাথায় দুটো আছে, মানে দুটো ইলেকট্রন এক্সিস্ট করছে। এখানে দেখো 2 আর 6টা মানে 8টা ইলেকট্রন এক্সিস্ট করছে। এখানে দেখো 2 আর 2 মানে 4টে ইলেকট্রন এক্সিস্ট করছে। তো সিলিকনকে যদি আমি একটা ছবির মতো ড্র করি, তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়ে থাকে তো তার চারিদিকে কটা লেয়ার আছে? 3টে লেয়ার আছে, ঠিক আছে। এরকম ভাবে আমি দেখাতে পারি 3টে লেয়ার আছে। ওই জন্য আমি শুরু থেকেই 3টে লেয়ার নিয়ে চলছিলাম। তো এই 3টে লেয়ারের মধ্যে কি ঘটনা ঘটে আছে? এই 3টে লেয়ারের মধ্যে এইরকম ঘটনা কিছু ঘটে আছে। ভেতরের কক্ষপথটায় মাত্র 2টো ইলেকট্রন আছে, বাইরের কক্ষপথটায় 8টা আছে, 2 3 4 5 6 7 8, আর একদম বাইরের কক্ষপথটায় 4টে ইলেকট্রন আছে। এটা গেল নাকি? 1 মিনিট। শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। তো
এরকম ভাবে 4টে ইলেকট্রন রয়েছে সব থেকে বাইরের কক্ষপথে। এইবার বেশ কিছু পয়েন্ট আমাদের এখানে বোঝার আছে, ঠিক আছে? এই যে 1s অরবিটটা, এই 1s অরবিটটাকে আমরা বলছি কিভাবে স্যার, দেখাই? বলো। বলছি স্যার, বলো বলো বলো। আপনি যখন বোঝাচ্ছিলেন তখন তিনটা মানে আপনি এগুলো যে লিখেছেন না, এগুলো কখন মানে কোত্থেকে কি বুঝিয়ে বুঝিয়ে লিখেছেন এগুলো দেখা যায়নি, এক জায়গায় পজ হয়েছিল। ঠিক আছে, আমি আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি, অসুবিধা নেই, আমি বলছি, শুনতে থাক, আমি হ্যাঁ বলে হ্যাঁ। দিচ্ছি। তো এই 1s-টা হচ্ছে কি, 1s অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এরকম ভাবে একটা বাক্স দিয়ে দেখানো হয়, ঠিক আছে? এই বাক্সের মধ্যে দুটো ইলেকট্রনকে এইভাবে শো করা হয়। 2s কে এইভাবে দেখানো হয়, ঠিক আছে? আর 2p কে এরকম পাশাপাশি দেখানো হয়, ঠিক আছে? এরকম ভাবে দুটো ঘর কেটে এখানে 6টা ইলেকট্রন আছে, এইভাবে শো করা হয়। আর 3 কে, বা এটা যদি 3 বলি, 2s লেখাটা ঠিক নয়, এটা হচ্ছে 1, এইটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p। তো 3s আর 3p কে আমি যদি ড্র করি তখন একটা ঘটনা ঘটে, ঠিক আছে? সেইটা হচ্ছে, দেখো 3s এর মধ্যে দুটো ইলেকট্রন আছে, তো ভরে দিলাম, কিন্তু 3p তে 6টা ইলেকট্রন থাকার জায়গা আছে, বাট দুটো ইলেকট্রন আছে, তাই জন্য দেখবে এরকম ভাবে দুটো ঘর ভর্তি হয়ে রয়েছে, বাট 4টে ঘর ফাঁকা আছে, ঠিক আছে? এখানে দুটো, এখানে একটা ঘর ফাঁকা আছে। তো তোমরা পাউলির এক্সক্লুশন ল পড়েছো, পাউলির অপবর্জন নীতি পড়েছো, যেখানে পাউলির অপবর্জন নীতি বলে যে ইলেকট্রন গুলো সব সময় নিচু যে শক্তি স্তরগুলো রয়েছে সেগুলোকে আগে ভর্তি করবে। মানে 14খানা ইলেকট্রন ছিল, সেই 14খানা ইলেকট্রনকে আমি কিভাবে ভর্তি করা শুরু করেছি? প্রথমে 1s কে ভর্তি করেছি, তারপর 2s কে ভর্তি করেছি, তারপর 2p কে ভর্তি করেছি, তারপর 3p কে ভর্তি করেছি, তারপর 3s কে ভর্তি করেছি, ঠিক আছে? তো এইভাবে নিচে সব থেকে নিচের শক্তি স্তর, মানে যার মধ্যে এনার্জি সব থেকে কম আছে, দিয়ে সেখানে যেখানে এনার্জি সব থেকে বেশি আছে সেই লেভেল পর্যন্ত আমি গিয়ে সেটাকে ফিল আপ করবো। তো ফিল আপ করতে গিয়ে আমি কি দেখতে পেলাম? ফিল আপ করতে গিয়ে আমি দেখতে পেলাম যে আমার কাছে 4টে ইলেকট্রন ভ্যাকেন্ট আছে। একটা সিলিকনের মধ্যে আউটার মোস্ট অরবিটে 4টে ইলেকট্রন আরো দরকার আছে। এইখানে একটা ভ্যাকেন্ট আছে, এখানে একটা ভ্যাকেন্ট আছে, এখানে দুটো ভ্যাকেন্ট আছে। তো এই 4টে ভ্যাকেন্সি দূর করার জন্য, আমি এক্সটার্নালি কি করছিলাম? আমি এক্সটার্নালি কি করছি? ট্রাইভ্যালেন্ট অ্যাটম ডোপ করছি। যদি ট্রাইভ্যালেন্ট অ্যাটম ডোপ করি, ট্রাইভ্যালেন্ট অ্যাটম কথাটার মানে হচ্ছে যে সেই অ্যাটমগুলোর আউটার মোস্ট অরবিটে 3টে ইলেকট্রন থাকবে। ট্রাইভ্যালেন্ট মানে হচ্ছে 3টে ইলেকট্রন থাকবে আউটার মোস্ট অরবিটে। আর পেন্টাভ্যালেন্ট অ্যাটম মানে হচ্ছে তার আউটার মোস্ট অরবিটে 5টা ইলেকট্রন থাকবে। দেখো, যদি আমি এখানে 3টে ইলেকট্রন এর সাথে মিশিয়ে দিই তাহলে কি হবে? আমার কাছে স্টিল একটা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকবে, ঠিক আছে? স্টিল এখানে একটা ইলেকট্রনের কি থাকবে? ডেফিসিয়েন্সি থাকবে, কারণ আমার এখানে কতগুলো ইলেকট্রন রিকোয়ারমেন্ট আছে? 4 electrons are required, 4 electrons are required to fill the outermost orbit. কিন্তু এর সাথে যদি আমি এখন এই 4 ইলেকট্রনের সাথে যদি আমি একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটমকে মিশিয়ে দিই, ট্রাইভ্যালেন্ট অ্যাটম মানে কি? ট্রাইভ্যালেন্ট অ্যাটম মানে হচ্ছে এক্সটার্নাল অরবিটে 3টে ফ্রি ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন, ঠিক আছে, আছে। তো সেক্ষেত্রে আমার কাছে কি হচ্ছে? আমার কাছে পুরো ঘরটা তো ভর্তি হচ্ছে না, কারণ এখানে 4টে ইলেকট্রন দরকার, 3টে ইলেকট্রন ইউজ হয়েছে। সো one hole is generated, ঠিক আছে? ঠিক সেই রকম ভাবে আমি যদি এখানে একটা পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে মিশিয়ে দিই, মেশাই, পেন্টাভ্যালেন্ট অ্যাটম। তো পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে মেশালে কি হবে? পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে কি? এক্সটার্নাল অরবিটে 5টা ইলেকট্রন আছে। হ্যাঁ, তো 5টা ইলেকট্রন থাকার জন্য কি হবে? এখানে আমার দরকার আছে 4টে, আছে 5টা, তার মানে একটা ইলেকট্রন আমার কাছে বেশি হয়ে যাবে, তার মানে 1 ইলেকট্রন ইজ জেনারেটেড, বা 1 ইলেকট্রন ইজ এক্সট্রা, ঠিক আছে? তো এই যে একটা ইলেকট্রন এক্সট্রা হচ্ছে, এই একটা এক্সট্রা ইলেকট্রন কি? এই একটা ইলেকট্রন এক্সট্রা হচ্ছে ফ্রি ইলেকট্রন, ঠিক আছে? এই একটা যেটা এক্সট্রা জেনারেট করছে, দ্যাট ইজ ফ্রি ইলেকট্রন। তো এইটার উপর বেস করে আমি বলেছিলাম যে পি টাইপ মেটেরিয়াল গুলোতে যে কন্ডাকশন করবে সেটা কে? একটা হোল। একটা এন টাইপ মেটেরিয়াল গুলোতে কে কন্ডাকশন করবে? একটা ইলেকট্রন।
তো ওই জন্য আমি উপরে দেখো স্টেটমেন্টে লিখেছি যে সিলিকনের সাথে যদি আমি একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটমকে যোগ করি, মেশাই, সিলিকনের সাথে যদি ট্রাইভ্যালেন্ট অ্যাটমকে মেশাই, তাহলে কিন্তু সেখানে পি টাইপ মেটেরিয়াল তৈরি হবে। আর একটা সিলিকনের সাথে যদি আমি পেন্টাভ্যালেন্ট অ্যাটমকে মেশাই, তাহলে এন টাইপ মেটেরিয়াল তৈরি হবে। তো এই গল্প দুটো সবার আগে আমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে যে কোথায় আমরা কি ধরনের ডোপিং করব এবং তার ফলে বা আমার কাছে কোন টাইপের মেটেরিয়ালের জেনারেশন হবে। দেখো এই অবধি কারোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার রেকর্ডিং দেখো। করছেন? কেন? আরেকবার শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, শুনতে তো হবেই, কারণ একবারে কারণ মাঝখানটা আমার কেটে গেছিল। একবারে তো আমিও তৈরি করতে পারিনি এগুলো, ঠিক আছে, তোদেরও সময় লাগবে। দেখো তো নেক্সট এইটা যদি বোঝা যায়, আমি আর একবার এই জিনিসটাকে আরো একবার বলবো, ঠিক আছে, আরো একবার ছবির মতো করে বলবো, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো জেনারেলি আমরা যদি পর্যায় সারণী দেখি, পর্যায় সারণীতে 14 নম্বরে কে আছে? সিলিকন আছে, তাই তো? সিলিকনের আগে কে আছে পর্যায় সারণীতে? অ্যালুমিনিয়াম আছে। আর সিলিকনের পরে কে আছে? ফসফরাস, ঠিক আছে। তো দেখো সিলিকনের আগে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ইজ এ ট্রাইভ্যালেন্ট অ্যাটম। তো সিলিকনের সঙ্গে অ্যালুমিনিয়ামকে যদি আমি মিশিয়ে দিই, তাহলে আমি পাবো হচ্ছে পি টাইপ মেটেরিয়াল, তার মানে এখান থেকে তুমি একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারলে যে ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশালে পাবে হচ্ছে পি টাইপ। আর সিলিকনের সাথে যদি ফসফরাসকে মেশাও, তাহলে বাইরের পক্ষে কটা ইলেকট্রন হবে? 5টা ইলেকট্রন হবে, তাহলে আমি পাবো এন টাইপ মেটেরিয়াল। তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো এন টাইপ মেটেরিয়াল। এবার যদি একটা ছবির মতো করে আমি বোঝার চেষ্টা করি, ছবির মতো করে বুঝতে গেলে কিরকম হবে দেখো। ধরো এখানে একটা সিলিকন অ্যাটম আছে, এর বাইরে 4টে ইলেকট্রন আছে, ঠিক আছে। এবার তুমি ধরো এখানে একটা ফরেন এলিমেন্ট অ্যালুমিনিয়ামকে অ্যাড করেছো, কিন্তু ওর বাইরের কক্ষে কি আছে? বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে, ওর তো 4টে ইলেকট্রন নেই। তো এই সিলিকনটা, এই অ্যালুমিনিয়ামটাকে ঘিরে যে সিলিকনের এক্সিস্টেন্স থাকবে, ঠিক আছে, সেইগুলোকে জেনারেলি এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। দেখো এইগুলো হচ্ছে কি এক্সটার্নাল বলতে আমাদের যে আউটার মোস্ট অরবিটের যে ইলেকট্রন গুলোকে, সেগুলোকে এরকম ভাবে দেখানো হয়। অরবিট কি? ঠিক আছে, এইভাবে ইলেকট্রন গুলোকে দেখানো হয়, এক্সটার্নাল অরবিটের ইলেকট্রন গুলোকে, ঠিক আছে। তো আমি যেটা তৈরি করছি, দিস ইজ দি ব্যান্ড ডায়াগ্রাম, দিস ইজ দি কনস্ট্রাকশনাল ফিগার অফ দা, ঠিক আছে, পি টাইপ মেটেরিয়াল। দেখো এইভাবে এই সিলিকনটা নিজেদের মধ্যে বন্ডে পার্টিসিপেট করে, এখানে উপরে কোনো একটা ইলেকট্রন থাকলে তার সঙ্গে সে বন্ডে পার্টিসিপেট করেছে, এই পাশে কোনো একটা সিলিকনের সঙ্গে বন্ডে পার্টিসিপেট করেছে, এই সিলিকনটা এর সাথে করেছে, ঠিক আছে। এইভাবে এরা নিজেদের মধ্যে বন্ডে পার্টিসিপেট করে। একদম ফুলের মতন দেখা যায়। বুঝতে পারলাম না। স্যার ফুলের মতন দেখাবে স্যার। ফুলের মতো? হুম। এনজয়, ফুলের মতোই হোক তাহলে। তো দেখো এই তিনটে তো আমার কাছে ঠিক ছিল, কিন্তু এর সঙ্গে কি হলো? এর সঙ্গে তো যদিও বন্ডে পার্টিসিপেট করবে, কিন্তু এখানে একটা হোল তৈরি হবে, ঠিক আছে, এখানে একটা হোল তৈরি হবে। তো এই যে হোলটা তৈরি হলো, এই হোলটা ফিল আপ করার জন্য কি চেষ্টা করবে? এক্সটার্নাল কোনো ইলেকট্রন চেষ্টা করবে সেটাকে ফিল আপ করার জন্য, ঠিক আছে। তখন এই হোলটাই কিন্তু আমার কাছে ইলেকট্রনে কি বলবো, কারেন্টের কন্ডাকশনে পার্টিসিপেট করবে। এটা হচ্ছে টিচারদের টাইম পাস করার ছবি, জানিস তো, টিচাররা এই ছবিটা ড্র করে টাইম পাস করে। তো এইটা হচ্ছে একটা পি টাইপ মেটেরিয়ালের আমি যদি ফিগার ড্র করি, তো এই ক্ষেত্রে কি ফরমেশন হচ্ছে? একটা এক্সট্রা হোল ফরমেশন হচ্ছে, ঠিক আছে, হোল ফরমেশন। তো সিমিলার গ্রাউন্ডসে আমি যদি ফসফরাসকে এখানে ডোপ করতে চেষ্টা করি, তাহলে কি দেখতে পাবো? দেখো মাঝখানে আছে ফসফরাস, চারিদিকে আছে সিলিকন, ঠিক আছে, চারিদিকে আছে সিলিকন, কিন্তু বক্তব্য একটাই, সেটা হচ্ছে ফসফরাসের মধ্যে তো 4টে ইলেকট্রন নেই, ফসফরাসের মধ্যে একটা 5 নম্বর ইলেকট্রনও এক্সিস্ট করছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আবার কি? তার মানে হচ্ছে সে একা এক্সিস্ট করবে,
ফাঁকা থাকবে সেই স্ট্রাকচারের মধ্যে, সেই ক্রিস্টালাইন স্ট্রাকচারের মধ্যে। এই ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে এই ইলেকট্রনটা ফ্রি হয়ে একা ঘুরে থাকবে। দিস ইজ দি ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, এবার সিলিকনের চারিদিকে তো তোমরা জানো 4টে করে আছে, এটা তো তোমরা জানোই। এটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকবে না আশা করি। আমি আর এটা নিয়ে বেশি টাইম পাস করবো না। বুঝতে পারছো আমি কি করতে চাইছি? আমি জাস্ট পরের গুলো ড্র করলাম না, কারণ এগুলো বন্ডে পার্টিসিপেট করছে, তোমরা বুঝতে পারছো। মেন ব্যাপারটা হচ্ছে এই মাঝখানে যে পিটা তৈরি হয়েছে সেখানে আমি একটা এক্সটার্নাল বা একটা ফ্রি ইলেকট্রন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ফ্রি ইলেকট্রনটাই আমার কাছে কি করছে? কারেন্ট কন্ডাকশন করছে, কারেন্ট কন্ডাকশন করছে, কারেন্ট কন্ডাকশন করছে। আর এখানে এই হোলটাই কিসের কাজ করছে? কারেন্ট কন্ডাকশনের কাজ করছে, কারেন্ট কন্ডাকশনের কাজ। ঠিক আছে, তো এখান থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম। একটা জিনিস হচ্ছে কি, যে একটা কন্ডাক্টরের জন্য একটা মেজর আন্ডারস্ট্যান্ডিং আমাদের এখান থেকে ডেভেলপ হলো। সেটা যদি কন্ডাক্টরকে আমি ভাবি, একটা কন্ডাক্টরের মধ্যে কেবলমাত্র ইলেকট্রন কারেন্টকে ক্যারি করে, কারেন্ট ক্যারি করে। ঠিক আছে, বাট ফর এ সেমি কন্ডাক্টর ইলেকট্রন অ্যান্ড হোল বোথ ক্যারি কারেন্ট, হোল বোথ ক্যারি কারেন্ট, ক্যারি কারেন্ট। তো যদি বোথ ক্যারি কারেন্ট হয় তাহলে নিশ্চয়ই বোথের এক্সিস্টেন্স থাকবে, বোথ ফর পি টাইপ এন্ড এন টাইপ মেটেরিয়াল। তার মানে পি টাইপ মেটেরিয়ালের মধ্যেও কিছু ইলেকট্রন এক্সিস্ট করবে, কারেন্ট ক্যারি করবে, আবার এন টাইপ মেটেরিয়ালের মধ্যেও কিছু হোল থাকবে যারা কারেন্ট ক্যারি করবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কনসেপ্ট অফ মেজরিটি ক্যারিয়ার এবং মাইনরিটি ক্যারিয়ার চলে আসে। মানে মেজরিটি আর মাইনরিটি, মেজরিটি আর মাইনরিটি, মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি ক্যারিয়ার। মেজরিটি ক্যারিয়ার যদি আমি বলতে চাই ফর পি টাইপ, মেজরিটি মাইনরিটিটা কোথা থেকে এলো একটু বলে দিন। মেজরিটি মাইনরিটি ব্যাপারটা হচ্ছে, ধরো সেমিকন্ডাক্টরের মধ্যে আমি যেমন বললাম, কন্ডাক্টরের মধ্যে যেমন ইলেকট্রন কেবলমাত্র কারেন্টের ক্যারি করে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ইলেকট্রন অ্যান্ড হোল বোথ ক্যারি কারেন্টস। ঠিক আছে, তারা দুটোই কারেন্টের ক্যারি করে। আমি যেমন এখানে দেখালাম যে কেবলমাত্র অ্যালুমিনিয়ামটা যেখানে হোল ফরমেশন হচ্ছে তার জন্য কারেন্ট ক্যারি করছে, সেটা তো ট্রু। সেটা কার জন্য হচ্ছে? দিস ইজ বিকজ অফ দ্য মেজরিটি অফ দ্য কারেন্ট ক্যারি হচ্ছে কার জন্য? হোলের জন্য হচ্ছে ফর পি টাইপ মেটেরিয়াল। বাট there is a certain amount of leakage, আমরা যখন পরে পড়বো তখন বুঝতে পারবে। there is certain amount of leakage current also flows। ঠিক আছে, সেই লিকেজ কারেন্টটা কেন হয়? সেই লিকেজ কারেন্টটা হয় যে পি টাইপ মেটেরিয়ালের মধ্যে কিছু পরিমাণ ইলেকট্রন আছে যারা কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করে। ঠিক আছে, তো সেইটাকে আমরা বলি মাইনরিটি ক্যারিয়ার। দেখো বুঝতে পারলে কিনা বলো। আমরা দেখব যে পরে আমরা দেখবো, আমি সেটাকে একটু আগে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কিছু পরিমাণ ইলেকট্রন থাকবে দেখবে যারা পি টাইপ মেটেরিয়ালের মধ্যে কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করছে, এবং এইটার জন্যই কি হয়, এটার জন্যই লিকেজ কারেন্ট তৈরি হয়। লিকেজ একটা আনওয়ান্টেড কারেন্ট, যেটা আমি পরে বলবো, তোমরা অনেকে জানো ব্যাপারটা। কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে ফর পি টাইপ মেটেরিয়াল মেন কারেন্ট কন্ডাকশন কে করে? হোল করে। বাট দের ইজ এ স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট দ্যাট ফ্লোজ ডিউ টু ইলেকট্রন অলসো। ঠিক আছে, তো সেইখান থেকে মেজরিটি ক্যারিয়ার আর মাইনরিটি ক্যারিয়ারের কনসেপ্টটা আসে। For p-type material, majority carrier is hole and minority carrier is electron, and for n-type material, just the opposite. যদি আমি n-type material বলি, just the opposite. ঠিক আছে, যদি আমি n-type material বলি, just the opposite. এটা তোমাদের আমি পরে আরো ডিটেইলে বলবো। জাস্ট এখানে একটা নোট করে রাখলাম যে শুধুমাত্র ইলেকট্রন ক্যারি করছে তা নয়। আমি যেমন এখানে বললাম যে ইলেকট্রনের জন্যই হচ্ছে, হ্যাঁ ইলেকট্রনের জন্য হচ্ছে, বাট মেজরিটি কারেন্টটা হচ্ছে। একটা স্মল অ্যামাউন্ট অফ মাইনরিটি কারেন্টও ফ্লো করে। মানে শুধুমাত্র যে স্যার তাহলে কি শুধু ইলেকট্রনের জন্যই কারেন্ট ফ্লো হয়, হোলের জন্য হয় না? না, দুটোই হয়ে থাকে। একটার পরিমাণ খুব বেশি, একটা পরিমাণ কম। তো এন টাইপের ক্ষেত্রে আমরা কি বলছি দেখো, যেটা বললাম বুঝতে পারলে কিনা বলো। মেজরিটি ক্যারিয়ার কি জিনিস আর মাইনরিটি ক্যারিয়ার কি জিনিস দেখো বুঝতে পারলে কিনা বলো। আমি আরো ডিটেইলে বলবো। মেজরিটি ফর ইলেকট্রন আর মাইনরিটি হচ্ছে হোল। ঠিক আছে, দেখো এই অবধি সবাই বুঝতে পারলে কিনা বলো।
দেখো মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার বুঝতে পারলে কিনা বলো, পি টাইপ মেটেরিয়াল এন টাইপ মেটেরিয়াল বুঝতে পারলে কিনা বলো, কিভাবে পি টাইপ মেটেরিয়াল তৈরি হলো, কিভাবে ফরমেশন হলো, ছবিগুলো ক্লিয়ার হলো কিনা বলবো। দেখো স্যার এন টাইপের হোলটা কোথায় আছে? পি টাইপের তো হোলটা হচ্ছে, গ্যাপটা তো পি টাইপেই হচ্ছে। হ্যাঁ, গ্যাপটা পি টাইপে হচ্ছে। আমি কি বললাম, মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি মানে হচ্ছে কি যখন মেন কারেন্টের ফ্লোটা হবে তখন কিন্তু হোলের জন্যই হবে, বাট তার মানে এটা নয় যে শুধুমাত্র, তার মানে এটা নয় যে ইলেকট্রনের জন্য কারেন্ট ক্যারি হবে না, ইলেকট্রনের জন্য হবে, কিন্তু সেটা মাইনিউট মানে খুব অল্প পরিমাণ, সেটা আমরা পরে বলবো। বোঝার তাগিদে শুধু হোলটাকেই মনে রাখো, কিন্তু এটাও খেয়াল স্যার রাখবে ওটা ঠিক আছে, শুধুমাত্র- ওটা বুঝতে পেরেছি, কিন্তু হুম। আমি বলছি যে এন টাইপে হোলটা কোথায় আসছে? এন টাইপে হোলটা কোথায় আসছে, ধরো যখন কোনো একটা তুমি ধরো এখানে কোনো হিটিং করেছো এই স্ট্রাকচারটাতে, এক্সটার্নাল যখন কোনো হিটিং করবে, এক্সটার্নাল হিটিং করলে কি হবে, এই বন্ধনে আবদ্ধ থাকা ইলেকট্রনগুলো কিন্তু তার পজিশন ছেড়ে বেরিয়ে যাবে। তো যখনই সে পজিশন ছেড়ে ব্রেক করে বেরোবে, সে সেখানে একটা হোল তৈরি করবে। মানে এইটা হয় কখন, হিটিং এর জন্য, হিটিং এফেক্টের জন্য কি হচ্ছে, বন্ড ব্রেক করে যায়। মানে এরকম তো হবে না, ধরো তুমি একটা মোবাইল ব্যবহার করছো, তোমার মোবাইলের মধ্যে অনেক সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট আছে, তো সেমিকন্ডাক্টরকে সব থেকে মেন প্রপার্টিটা কি, তাতে যাতে তাকে কুলিং করা যায়, মানে হিটিং তার যাতে না হয়। হিটিং হলে প্রবলেমটা কি, হোয়াট ইজ দ্য ইস্যু উইথ হিটিং, ঠিক আছে? তো ইস্যু উইথ হিটিং আরো অনেক কিছু হতে পারে। জাস্ট একটা টিপিক্যাল এক্সাম্পল হিসেবে ভাবতে পারো এরকম ভাবে, যে যদি হিটিং হয়ে যায় বা এক্সটার্নাল কোনো এনার্জি তার মধ্যে চলে আসে, তখন কিন্তু এরকম মাঝখানে বন্ডটা ব্রেক হয়ে যেতে পারে, ঠিক আছে? বা ধরো দুটো স্যার তার মানে পি টাইপে বন্ডিং পাচ্ছিল না, তাই ওখানে হোল ক্রিয়েট হচ্ছিল, এখানে একটা হিট দেওয়ার ফলে বন্ডিং ভেঙে যাচ্ছে, তারপরে তার জন্য হোল হচ্ছে। হ্যাঁ, তার জন্য হলো হচ্ছে, ওটা হচ্ছে এক্সটার্নাল রিজন। এখানে আমি যেটা ডোপিং করেছি, ডোপিং এর সাথে দুটো আলাদা জিনিস, ডোপিং আর এক্সটার্নাল। দেখো একটা হচ্ছে ডোপিং, যেটা তুমি এক্সটার্নালি কিছু একটা জিনিস মেশাচ্ছ, আর একটা হচ্ছে এক্সটার্নাল হিটিং। এক্সটার্নাল হিটিং, ঠিক আছে, বা টেম্পারেচার রাইজ। ধরো তুমি একটা ঘরের মধ্যে আছো, তার টেম্পারেচারটা দিন থেকে রাতের মধ্যে 14 বার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? যখন দুপুরবেলা 12টার সময় যে টেম্পারেচার থাকে, আর রাত্রিবেলা 8টার সময় হচ্ছে সেম টেম্পারেচার থাকে না। কিন্তু ইলেকট্রনিক্স এর ডিভাইসটাও তো সেম জিনিসটা ফিল করে, তাই না? টেম্পারেচার ডিফারেন্সটা তো তার কাছেও যেরকম আমার কাছেও সেরকম। তো এইটা হচ্ছে এক্সটার্নাল রিজন। আমি যেখানে তোমাকে ডোপিং এর কনসেপ্টটা বোঝালাম, সেই ডোপিং এর কনসেপ্টটার মধ্যে দিয়ে আমরা কিন্তু পি টাইপ আর এন টাইপ কে বুঝেছি, কিন্তু এই এক্সটার্নাল হিটিংটা দিয়ে আমরা কি বুঝলাম, এক্সটার্নাল হিটিংটা দিয়ে এটা বুঝলাম যে কিছু পরিমাণ এরকমও হতে পারে যে পি টাইপের মধ্যেও কারেন্ট ক্যারি করছে ইলেকট্রন, আর এন টাইপের মধ্যেও কারেন্ট ক্যারি করছে হোল। তার রিজনটা কি, এক্সটার্নাল হিটিং, বাইরে থেকে কোনো এনার্জি যদি তার মধ্যে চলে আসে। ঠিক আছে স্যার। না ঠিক আছে না, যদি অসুবিধা থাকে বলতে পারো, তোমার যদি কিছু অন্য মতবাদ থাকতে পারে তুমি বলতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তোমার যদি কোনো অন্য মতবাদ থাকে তোমার ভেতরে, দেখো ব্যাপারটা হচ্ছে তোমরা অনেকে অনেক টিচারের কাছ থেকে পড়েছো, ঠিক আছে? তো তারা যেরকম ভাবে বুঝেছিল বা তারা তখন যেরকম তার কাছে মনে ছিল, সে সেই অনুযায়ী তাকে পড়িয়ে ছেড়ে দিয়েছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যদি কোনো তোমাদের নতুন কোনো কনসেপ্ট থাকতে পারে তো তোমরা সেটা বলতে পারো, ঠিক আছে? কারণ ইলেকট্রনিক্স নিয়ে তো অনেকে অনেক রকম কনসেপ্ট বানিয়ে ফেলে, এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে? আর এতে গেলাম না। তো এইটা হচ্ছে আমাদের এই অবধি ব্যাপার। দেখো এই অবধি যদি কোনো অসুবিধা না থাকলে বলবে। দেখো বাকিরা একটু দেখে নাও, যদি কোনো প্রবলেম থাকে, যদি কোনো ইস্যুস থাকে বলতে পারো। কারোর কোনো প্রবলেম, কারোর কোনো ইস্যুস? না স্যার। বলছি স্যার আর কতটা পড়াবেন? কটা বাজে? 8:25। 8:25 আর একটু হবে, কেন বলো তো? আর একটু হবে। পিএন জনসনটা পড়ুন। পিএন জনসন। পিএন জাংশন আসেনি এখনো। আসবে তো। আসছে। ঠিক আছে, তো নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে মাস অ্যাকশন ল। মাস অ্যাকশন ল, মাস অ্যাকশন ল কি বলে, ধরো আমার যে এন টাইপ মেটেরিয়াল আছে, ঠিক আছে, এন টাইপ মেটেরিয়াল আছে, তো তার মধ্যে কিছু পরিমাণ
ইলেকট্রন কনসেন্ট্রেশন থাকবে, কিছু পরিমাণ ইলেকট্রন থাকবে, কিছু পরিমাণ হোল থাকবে, ঠিক আছে। অথবা যে পি টাইপ মেটেরিয়াল আছে তার মধ্যেও কিছু পরিমাণ কি থাকবে, ইলেকট্রন থাকবে, কিছু পরিমাণ হোল থাকবে, ঠিক আছে। যদি আমি ইলেকট্রনের কনসেন্ট্রেশনকে, কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন, এটাকে যদি আমি সাপোজ এন দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এন, আর হোলের কনসেন্ট্রেশনকে যদি আমি কনসেন্ট্রেশন অফ হোলসকে যদি আমি পি দিয়ে ডিনোট করি, ঠিক আছে। ইলেকট্রনের কনসেন্ট্রেশনকে যদি আমি এন দিয়ে ডিনোট করি আর হোলের কনসেন্ট্রেশনকে যদি আমি পি দিয়ে ডিনোট করি, তাহলে মাস অ্যাকশন ল বলে হচ্ছে এই কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ হোল এই দুটোকে গুণ করলে আমি পাবো হচ্ছে এনআই স্কোয়ার, ঠিক আছে। এনপি ইকুয়ালস টু এনআই স্কোয়ার। এনআইটা কি? এনআইটা হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এনআইটা হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ক্যারিয়ার কনসেন্ট্রেশন। দেখো পি টাইপ মেটেরিয়াল এবং এন টাইপ মেটেরিয়াল এগুলো হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে। আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কোনগুলো ছিল? শুধু জার্মেনিয়াম এবং সিলিকন। তো সিলিকন এবং জার্মেনিয়াম তারা তো জেনারেলি একটা কনস্ট্রাকশনের মধ্যে থাকে, তো তারাও কিন্তু কারেন্ট ক্যারি করতে পারে ইন্ডিভিজুয়ালি, মানে তারা যদি একা একাও থাকে তাহলেও তারা কিন্তু কারেন্টের কন্ডাকশনে পার্টিসিপেট করতে পারে। তো সেই সিলিকন এবং জার্মেনিয়ামের মধ্যে তারা যে কারেন্ট কন্ডাকশন করে তাদের মধ্যে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন থাকে সেটাকে আমরা ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন হিসেবে লিখি, ঠিক আছে। সেটাকে আমরা এনআই দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। এটাকে বলা হচ্ছে মাস অ্যাকশন ল। স্যার ওটা কি লিখেছে? এনপি ইকুয়াল টু এন আই এনআই মানে হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে। ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে। ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এবার একটা জিনিস দেখো, এইটা হচ্ছে মাস অ্যাকশন ল। নেক্সট হচ্ছে চার্জ নিউট্রালিটি, ইকুয়েশন অফ চার্জ নিউট্রালিটি, ইকুয়েশন অফ চার্জ নিউট্রালিটি, চার্জ নিউট্রালিটি। এবার ব্যাপারটা হচ্ছে কি, ধরো একটা যে কোনো একটা এন টাইপ মেটেরিয়ালে, ঠিক আছে, একটা এন টাইপ মেটেরিয়াল বা একটা যে কোনো একটা, ধরো আমি ফর এক্সাম্পল বলছি, যে কোনো একটা মেটেরিয়ালের মধ্যে যদি যদি পি খানা পোল থাকে, পি খানা পোল বলছি, পি খানা যদি হোল থেকে থাকে এবং হ্যাঁ পি খানা যদি হোল থেকে থাকে এবং এনডি অ্যামাউন্ট অফ যদি ডোনার অ্যাটম থাকে, ডোনার অ্যাটমস থাকে, তাহলে দ্যাট উইল বি ইকুয়ালস টু এন। এনটা কি? এনটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন, কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন। পিটা ছিল কনসেন্ট্রেশন অফ হোল, কনসেন্ট্রেশন অফ হোলস, ঠিক আছে। উইল বি এনডি প্লাস এনএ। এনএ মানে কি? অ্যাকসেপ্টার অ্যাটম, ACCEPTOR, অ্যাকসেপ্টার অ্যাটম। তার মানে আমি কি বলতে চাইছি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা, দেখবে এইখানে যে আমি ছবিটা এঁকেছিলাম, এখানে যখন আমি কি বলবো, এইখানে যখন ধরো আমি এই ফসফরাস অ্যাটমটাকে এখানে যখন ড্র করেছিলাম, তখন এখানে আমি কি দেখতে পেয়েছিলাম? একটা এক্সট্রা ইলেকট্রন তৈরি হয়েছে, ঠিক আছে। আর যখন আমি অ্যালুমিনিয়ামকে ডোপ করেছিলাম তখন কি দেখেছিলাম? তখন একটা এক্সট্রা হোল তৈরি হয়েছে। তো আমি এখানে এই কথাটাই বলতে চাইছি যে ডোনার অ্যাটম মানে কি? ডোনার অ্যাটম মানে হচ্ছে যে ইলেকট্রনটাকে ডোনেট করে, ঠিক আছে। আর অ্যাকসেপ্টার অ্যাটম মানে কি? যে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে। তো ইলেকট্রন অ্যাকসেপ্ট কারা করে? যেদিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি থাকে, মানে যেখানে ইলেকট্রন বেশি থাকে সেগুলোকে আমরা অ্যাকসেপ্টার অ্যাটম বলি। আর যেগুলো আমরা যেখানে আমরা ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স নেই, মানে যেখানে ধরো আমি বলতে চাইছি এক্ষেত্রে ডোনার অ্যাটম, মানে যে ডোনেট করে দিতে চাইছে, যে তার মধ্যে পজিটিভ চার্জের পরিমাণ বেশি থাকে। মানে এক কথা আমি বলতে চাইছি, ধরো ফর এক্সাম্পল আমি কি বলতে চাইছি, একটা অ্যাটম যদি থাকে, ঠিক আছে, সে যদি একটা ইলেকট্রনকে ছেড়ে দেয়, তখন সেই অ্যাটমটাকে আমরা বলি ডোনার অ্যাটম, ঠিক আছে।
আর সেই রকম একটা কন্ডিশনে যদি আরেকটা অ্যাটম 1 সাপোজ অ্যাটম 2 ইলেকট্রনটাকে যদি অ্যাকসেপ্ট করে, তো সেটাকে আমরা বলি অ্যাকসেপ্টার অ্যাটম। ঠিক আছে, সেটাকে আমরা বলি অ্যাকসেপ্টার অ্যাটম। তো বলছে যে যত পরিমাণ হোল আছে প্লাস যত পরিমাণ ডোনার অ্যাটম আছে, এই যোগফলটা যত পরিমাণ ইলেকট্রন আছে প্লাস যত পরিমাণ অ্যাকসেপ্টার অ্যাটম আছে তাদের যোগফলের সঙ্গে সমান। ঠিক আছে, মানে যত পরিমাণ পজিটিভ চার্জ আছে তত পরিমাণ নেগেটিভ চার্জ আছে, এইটাই হচ্ছে এর সিগনিফিকেন্স। ঠিক আছে, এইটাই হচ্ছে এর সিগনিফিকেন্স। যত পরিমাণ পজিটিভ চার্জ আছে বা যত পরিমাণ পজিটিভ চার্জ ডেনসিটি আছে তত পরিমাণই তোমার নেগেটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ ডেনসিটি আছে। ঠিক আছে, এটাই হচ্ছে ইকুয়েশন অফ চার্জ নিউট্রালিটি। দেখো এটা স্যার এনআইটা স্যার কি লিখেছেন একটু বলবেন? এনআইটা হচ্ছে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে হচ্ছে ধরো শুধু সিলিকন অথবা শুধু জার্মেনিয়ামের মধ্যে কত পরিমাণ ইলেকট্রন অথবা হোল আছে। ঠিক আছে, শুধু জার্মেনিয়াম বা শুধু ইলেকট্রনের শুধু জার্মেনিয়াম বা শুধু সিলিকনের মধ্যে কত পরিমাণ ইলেকট্রন বা হোল আছে। এটা বলার মানেটা কি? এটা বলার মানেটা হচ্ছে যে এক্সটার্নাল কোনো হিটিং বা এক্সটার্নাল কোনো এনার্জি দেওয়ার পরে সেই মেটেরিয়ালের মধ্যে তো নিজে থেকেও কিছু অ্যাটম এবং হোল এক্সিস্ট করবে, ইলেকট্রন এবং হোল এক্সিস্ট করবে। তার মানে আমি কি বলতে চাইছি? তার মানে আমি বলতে চাইছি ধরো এখানে আমি কিছু মেশাইনি, শুধু সিলিকন আছে, তো সেখানে টেম্পারেচার ডিফারেন্সের জন্য কিছু তো অ্যাটম ব্রেক হয়ে গিয়ে আলাদাভাবে ইলেকট্রন এবং হোল এক্সিস্ট করবে। তো সেই ইলেকট্রন এবং হোলটাকে আমরা এখানে তোমার ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন হিসেবে বলছি। এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে শুধু সিলিকন ফর্মেশন হয়ে থাকবে, মাঝখানে অ্যালুমিনিয়াম যদি না থাকে তাহলে সিলিকন থাকবে। তো সেই কন্ডিশনে যদি কোনো এক্সটার্নাল আমি হিটিং দিয়ে থাকি বা এক্সটার্নাল কোনো ফোর্সেস সেখানে এক্সিস্ট করে, এক্সটার্নাল এনার্জি যদি তার মধ্যে চলে যায়, তখনও কিন্তু ইলেকট্রন তৈরি হবে, তখনও কিন্তু হোল তৈরি হবে। ঠিক আছে, বাইরে মুক্ত হয়ে থাকবে, যেটা আমরা এখানে পড়ছিলাম। এইখানে এই যে আমি দেখিয়েছিলাম যে এখান থেকে কিভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেইটা গেল 1 মিনিট। হ্যাঁ, তো আমরা এই অবধি পড়েছিলাম। দেখো এই অবধি কারোর কোনো অসুবিধা আছে কিনা বলবো। না না স্যার, বলছি স্যার আজকে থাক না, না বেশি আজকে চাপ থাকবে না, আজকে থাকবে না, আজকে আরেকটু যাবে গাড়ি। লোড চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরেকটু থাক, আরেকটু যাবে। ঠিক আছে, আরেকটুখানি যাবে, কারণ হচ্ছে বেশিক্ষণ সময় লাগবে না। আর আর দুটো জিনিস বলবো। ঠিক আছে, আর দুটো জিনিস বলে শেষ করে দেবো। একটা হচ্ছে ভেরি ইজি। ঠিক আছে, একটা জিনিস আমি আর 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 হাতে গুনে 3টে জিনিস বলবো। ঠিক আছে, হাতে গুনে 3টে জিনিস বলবো। একটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি কি জিনিস, ড্রিফট ভেলোসিটি কি জিনিস, VELOCITY। ড্রিফট ভেলোসিটি কি জিনিস? ড্রিফট ভেলোসিটিকে লেখা হয় ভিডি। ভিডি ইকুয়ালস টু মিউ ইনটু ই। পার্টে ছেড়ে দিলাম, প্রমাণ করবো ভেবেছিলাম। মিউটাকে বলা হচ্ছে মোবিলিটি। মোবিলিটি, ঠিক আছে, মোবিলিটি মানে হচ্ছে ইলেকট্রন কত তাড়াতাড়ি মুভ করতে পারে, সেটাকে মোবিলিটি। আর ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। আর ভিডিটা হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন। ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রন যে বেগে মুভ করছে। ঠিক আছে, তো সেইটা হচ্ছে এটা। এই ফর্মুলা দিয়ে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে, যে 3টে ফর্মুলা ইউজ করলাম, এই 3টে ফর্মুলা দিয়ে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, ড্রিফট ভেলোসিটি অ্যাকচুয়ালি এখানে আমরা এটাকে এইভাবে বলি যে ভেলোসিটি, যত আমি ইলেকট্রিক ফিল্ড ইনক্রিজ করব তত ড্রিফট ভেলোসিটি বাড়বে, মানে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন উইল ইনক্রিজ। মানে এখানে অ্যাকচুয়াল রিলেশনশিপটা এরকম হয়, ভিডি ইজ প্রপোর্শনাল টু ই। যত আমি ইলেকট্রিক ফিল্ডকে বাড়াবো তত ভেলোসিটিটা বাড়বে। ঠিক আছে, সো এই প্রপোর্শনালিটি সাইনটা তোলার জন্য একটা কনস্ট্যান্ট ইউজ করি, দ্যাট ইজ কল্ড অ্যাজ মোবিলিটি অর মিউ। ঠিক আছে, এই হচ্ছে আমার 1 নম্বর। আর দুটো জিনিস আমি বলবো, একটা হচ্ছে পিএন জাংশন। ঠিক আছে, কারণ পিএন জাংশনটা না বললে আমি পরের দিন শুরু করতে পারবো না। ঠিক আছে, পিএন জাংশনটাতে আমাকে যেতেই হবে। তো দেখো পিএন জাংশনটা তোমরা সবাই জানো এবং সবাই পড়েছো, জাস্ট এইটুকু। এইটার পর আর একটা টপিক বললে আমার কমপ্লিট হয়ে যাবে। পিএন জাংশনটা বলে দিলেই মোটামুটি এই অবধি হবে। তো বলো পিএন জাংশন সম্বন্ধে কার কি আইডিয়া আছে? সবাইকে জিজ্ঞেস করছি, কজন ঘুমোচ্ছে দেখি। কে কে ঘুমোচ্ছে? না না স্যার, ঘুমাচ্ছে না। ঘুমোচ্ছে না তো? ঠিক আছে ঠিক আছিস তো? বলো জানি মোটামুটি পিএন জাংশন, ওইভাবে বুঝিয়ে আপনাকে বলতে পারবো। বলো পিএন জাংশন কাকে বলে, বলো সৌরভ বলতে পারবো। বলো।
হোয়াট ইজ পিএন জাংশন? পি আর এন কে পাশাপাশি জুড়ে দিলে পিএন জাংশন হয় নাকি? কিরম ভাবে হয় পিএন জাংশন? পি স্যার টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর। স্যার পি টাইপ সেমিকন্ডাক্টর আর এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি জোড়া লাগলে, তাই তো? হ্যাঁ পি টাইপের দিকে পাশাপাশি জোড়া লাগলে, তাই তো? পাশাপাশি থাকে কিন্তু একটা মাইনাস একটা প্লাস থাকে, এই সাউন্ড জিও। নয় এনটা মাইনাস হবে নয় পিটা প্লাস হবে। হ্যাঁ, আরো আর কার কি আইডিয়া আছে? আর কার কি আইডিয়া আছে? স্যার বিশেষ প্রসেসর এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর আর এই বাদল একটু মিউট কর, বাদল মিউট কর। বাদল একটু মিউট কর, বাদল। বল। স্যার এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর কে স্যার বিশেষ একটা প্রসেসে দুটোকে জয়েন্ট করলে পরে স্যার হয় পিএন জাংশন। বিশেষ একটা প্রসেস পি কে আর এন কে পাশাপাশি জোড়া লাগবে, তাই তো? স্যার বিশেষ প্রসেসটা জিজ্ঞেস করুন। এন টাইপ হচ্ছে নেগেটিভ, যার মধ্যে ইলেকট্রনের সংখ্যা আছে, আর পি টাইপের হচ্ছে হোল, ঠিক আছে? এবার ওটাকে ডোপ করার পরে হ্যাঁ, ইয়ে করবে, আর কিছু তাই না? জানি তো না। ঠিক আছে, আমি এটাই জানতে চাইছিলাম, আমি ওই জন্যই তো এতক্ষণ ধরে রেখেছি। চলো দেখো, তো তোমরা যেটা বকবক করছিলে সেটা পুরোপুরি ভুল, ঠিক আছে? তো মেন ব্যাপারটা হচ্ছে, আমি এতক্ষণ ধরে তোমাদের কিছুক্ষণ আগে একটা জিনিস বললাম, সেটা হচ্ছে একটা সাবস্ট্রেটের কথা বলেছি। হোয়াট ইজ আ সাবস্ট্রেট? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর মেটেরিয়াল। এবার একটা জার্মেনিয়ামের উপর, ঠিক আছে, একটা জার্মেনিয়ামের উপর প্রসেসটা ভালো করে শোনো, কিভাবে পিএন জাংশন তৈরি করা হয়, ভালো করে মন দিয়ে শুনবো। একটা জার্মেনিয়াম একটা সাবস্ট্রেটের উপরে ইন্ডিয়াম বলে একটা মেটেরিয়ালকে রাখা হয়। কাকে রাখা হয়? ইন্ডিয়াম। ইন্ডিয়াম ইন্ডিয়াম একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম, একটা ট্রাইভ্যালেন্ট মেটেরিয়ালকে রাখা হয়, ঠিক আছে? রেখে এটাকে 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচারে হিট করা হয়। তো 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি হিট করা হয়, হিট করার পর দেখা যায় যে ঘটনাটা এরকম খানিকটা ঘটে। এই যে মেটেরিয়ালটা, এই যে সাবস্ট্রেটটা আছে, এই যে সাবস্ট্রেটটা আছে, এই সাবস্ট্রেটের মধ্যে এই উপরে যেটা ডোপ্যান্টটা ছিল, সেই ডোপ্যান্টটা মিশে যায়, ঠিক আছে? মিশে গিয়ে এইরকম একটা ফর্মেশন তৈরি করে, লিকুইডের মতো ফর্ম করে, ঠিক আছে? একটা লিকুইডের মতো ফর্মেশন হয়, ঠিক আছে? তো এটা তো আমি বলেছি ট্রাইভ্যালেন্ট। ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশালে কি তৈরি হবে? জার্মেনিয়ামের সাথে ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশালে কি তৈরি হবে? পি টাইপ তৈরি হবে না এন টাইপ তৈরি হবে? পি টাইপ। পি টাইপ তৈরি হবে। তো এই জার্মেনিয়াম একদিকে সাবস্ট্রেট, তার মধ্যে এরকম একটা ইন্ডিয়াম মিশে গিয়ে ভেতরে একটা লেয়ার তৈরি হয়, ঠিক আছে, লিকুইড। আর এভাবে টেম্পারেচার বাড়ানোর পর এটাকে নর্মাল টেম্পারেচার হঠাৎ করে নিয়ে আসা হয়। তো নর্মাল টেম্পারেচারে নিয়ে আসলে দেখা যায় যে এইটা এই ভেতরে মিশে গেছে, এরকম ভাবে আলাদা হয়ে এইভাবে ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? এই ভেতরটা হচ্ছে তোমার এই ইন্ডিয়ামটা মিশে গেছে। তো ইন্ডিয়ামটা মিশে যাওয়ার ফলে কি হয়েছে? ইন্ডিয়ামটা মিশে যাওয়ার ফলে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এই ইয়েলো কালারটা হবে। ইন্ডিয়ামটা মিশে যাওয়ার ফলে কি হয়েছে? অ্যাকচুয়ালি এইখানে একটা জাংশন তৈরি হয়েছে এই জায়গাটাতে, ঠিক আছে? মানে এইটা একটা তুমি ইন্ট্রিনসিক ইয়ে তৈরি করেছো, একটা বাইরে থেকে ট্রাইভ্যালেন্ট অ্যাটম ডোপ করেছো, আর ভেতরে তোমার জার্মেনিয়াম ছিল। তো এইটা একটা আমার কাছে কি তৈরি হয়েছে? পি টাইপ মেটেরিয়াল তৈরি হয়েছে, পি টাইপ মেটেরিয়াল তৈরি হয়েছে। তো এই পি টাইপ মেটেরিয়াল যেটা আমি বললাম, ঠিক সেই রকম ভাবে এই সাবস্ট্রেটের একটা জোনে যদি আমি ইন্ডিয়াম মেশাই, তাহলে সেখানে পি টাইপ তৈরি হলো। এবং অন্য একটা দিকে যদি আমি অন্য কোনো মেটেরিয়াল তো ইউজ করি, মানে ধরো একটা পি টাইপ মেটেরিয়ালের উপরে আমি একটা এন টাইপ মেটেরিয়ালের উপরে, ফর এক্সাম্পল আমি বলছি এটা যদি একটা এন টাইপ মেটেরিয়াল হয়, এন টাইপ সাবস্ট্রেট যদি হয়ে থাকে, তো এই এন টাইপ সাবস্ট্রেটের উপরে যদি আমি এটাকে মিশিয়ে ডোপিংটা করি, তাহলে আমি কিন্তু পি এন একটা জাংশন তৈরি হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু একটা জাংশন তৈরি হবে। দেখো কি বললাম, বুঝতে পারলে? আর এই প্রসেস অফ ফ্যাব্রিকেশনটাকে বলা হয় হচ্ছে অ্যালয়িং। এই যে প্রসেসটা বললাম, এটাকে বলা হচ্ছে অ্যালয়িং, ALLOYING, ঠিক আছে? একটা সাবস্ট্রেট আছে, সেই সাবস্ট্রেটের উপর আমি এটাকে ডোপ করেছি, সাবস্ট্রেটের উপর ডোপ করে। যদি এটা পি টাইপ সাবস্ট্রেট হয়, আর এটা যেহেতু ট্রাইভ্যালেন্ট অ্যাটম, তো পি টাইপ সাবস্ট্রেটের উপর ট্রাইভ্যালেন্ট অ্যাটম ডোপ করে আমি এখানে কিন্তু এটা করতে পারি, ঠিক আছে? তো জাস্ট এই ফরমেশনটুকু হয়ে রইলো। তো আমি নেক্সট দিন পিএন জাংশন নিয়ে আরো ডিটেলে ডিসকাশন করব, ঠিক আছে? কারোর যদি এতদূর পর্যন্ত কোনো প্রশ্ন থাকে বলতে পারো,
পরের দিন আমরা পিএন জাংশনের আরো ডিটেল বলবো। পিএন জাংশনে জাস্ট বিগিনিং করে ছেড়ে দিলাম যে কিভাবে পিএন জাংশনটা ফর্ম হয়। ওই রকম পাশাপাশি পি আর পাশাপাশি এন কে জোড়া লাগানো হয় না, ঠিক আছে, এটা মনে রাখবে। একটা সাবস্ট্রেট থাকে, সেই সাবস্ট্রেটের উপরে আমি ডোপিং করি, ডোপিং করে পি আর এন ফরমেশন করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে স্যার ফরমেশন। আমার ওইটা ক্লিয়ার হয়নি এখন। বলো। স্যার যেটা বলছিলাম আর কি, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড উপর নিচ যে কোনো পজিশনে থাকতে পারে, তাই তো? ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড বলছি যে কোনো পজিশনে থাকতে পারে। ফার্স্টে কন্ডাকশন ব্যান্ড মানে আপ টু থার্ড লেভেল পর্যন্ত ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে, তারপরে তো কন্ডাকশন ব্যান্ড হচ্ছে ফরবিডেন এনার্জি ব্যান্ডের জন্য। কিন্তু এবার ব্যাপার হচ্ছে, আমি বলছি ভ্যালেন্স ব্যান্ড আপনি কন্ডাক্টরে ভ্যালেন্স ব্যান্ড উপরে দেখালেন আর কন্ডাকশন ব্যান্ড নিচে দেখালেন, তাহলে ওটাই আর কি, তাহলে যে কোনো পজিশনে থাকতে পারে দুটো। না না, ভুল বুঝছো। দেখো ব্যাপারটা হচ্ছে, ধরো মিশে গেছে দুটো জিনিস, এইটা একটা আর এইটা একটা মিশে গেছে, বুঝতে পারছো? দেখো এই 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 যে লেভেলটা আছে, এইটা একটা, এটাকে একটা আলাদা বাক্স ভাবো, উপরেরটাকে, এই যে উপরের কালারটাকে, এই উপরের কালারটাকে, এই উপরের কালারটাকে একটা আলাদা বাক্স ভাবো, ঠিক আছে, দিস 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 পোর্শন। আর নিচে যে ইয়েলো কালারটা করেছি, এই কালারটাকে আলাদা একটা বাক্স ভাবো। সাপোজ ধরো এটা আমি সবুজ কালার করে দিচ্ছি, এই পোর্শনটাকে আর একটা বাক্স ভাবো, ঠিক আছে। এবার ধরো পুশ এগেইনস্ট ইচ আদার, মানে ধরো একটা হচ্ছে তলা থেকে উপরের দিকে আমি পুশ করেছি, আর একটা উপর থেকে নিচের দিকে আছে, মানে দুটোর মধ্যে ওভারল্যাপিং হয়ে আছে। মানে ধরো একটা ইয়ের মতো দেশলাইয়ের বাক্স ভাবো, একটা দেশলাই বাক্স ভাবো, ঠিক আছে, একটা দেশলাই বাক্স ভাবো, ঠিক আছে, একটা দেশলাই বাক্স ভাবো। দেশলাইয়ের তুমি যে খোলাটা আছে, তুমি খোলাটাকে ভেতরের দিকে চেপে ঢুকিয়ে দিয়েছো, ঠিক আছে, সেইটা হচ্ছে, হ্যাঁ, দুটোর মধ্যে মার্জ হয়ে গেছে। এবার দেশলাই বাক্সটা তুমি ঢোকাওনি, একটুখানি গ্যাপ রেখেছো, সেমিকন্ডাক্টর। ওটা যদি অনেকটা দূরে রাখো, তখন তবে তুমি ইনসুলেটর। লেভেলের এক্সাম্পল সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, বলছি খুব ভালো এক্সাম্পলটা, সারা জীবন মনে থাকবে। হ্যাঁ, ঠিক আছে। এটাকে ওই বলো, কে কি বলছিলে? তারপরে স্যার বলছিলাম কন্ডাক্টর পর্যন্ত ঠিক আছে, সেই কন্ডাক্টরটা একটু বলে দিন, আর ইনসুলেটরটা। সেমিকন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যে দেখো একটা গ্যাপ রয়েছে। সেমিকন্ডাক্টরের মধ্যে একটা গ্যাপ আছে, আর সেই গ্যাপটা অনেকটা বেশি আছে ফর ইনসুলেটর, ঠিক আছে। যদি এদের মধ্যে গ্যাপ না থাকতো, তাহলে কি হতো? তাহলে তো ইনসুলেটরের মধ্যে দিয়েও কারেন্ট ক্যারি হয়ে যেত, ঠিক আছে। একটা কন্ডাক্টরের কাজটা কি? কন্ডাক্টর হচ্ছে নর্মাল কন্ডিশনে কারেন্ট ক্যারি করে। একটা কন্ডাক্টরকে আমরা ডিফাইন করি কি করে? হোয়াই ইট ইজ নেমড কন্ডাক্টর? বিকজ ইট ক্যারিজ কারেন্ট এট নর্মাল কন্ডিশন, ঠিক আছে। সেমিকন্ডাক্টরটা কি হচ্ছে যে আন্ডার স্পেসিফিক কন্ডিশন ইট ক্যারিজ কারেন্ট। ইনসুলেটরটা কি? ইট ক্যারিজ কারেন্ট হোয়েন ব্রেকডাউন অকার্স। মানে কন্ডাক্টরটা বলতে গেলে অলওয়েজ ক্যারি কারেন্ট, ঠিক আছে। একটা সেমিকন্ডাক্টর বলতে গেলে ক্যারিজ কারেন্ট আন্ডার স্পেসিফিক কন্ডিশন, ঠিক আছে, আন্ডার স্পেসিফিক কন্ডিশন। ইনসুলেটর বলতে গেলে ক্যারিজ কারেন্ট তো ক্যারি করবে, বাট আন্ডার ব্রেকডাউন। তুমি ধরো পোর্সেলেইন ইনসুলেটর তৈরি করেছো, সেই পোর্সেলেইন ইনসুলেটরটা ব্রেকডাউন হয়ে গেছে, ঠিক আছে, তো সে কারেন্ট ক্যারি করবে কি করবে না? বলো, কারেন্ট ক্যারি করবে তো? ইনসুলেটরটা যদি ব্রেকডাউন হয়, কত স্যার, কত ভোল্ট পেয়েছো, ভোল্ট পার সেন্টিমিটার কত ভুলে গেছি, হ্যাঁ, তার ওই রকম উপরে একটা গেলেই হ্যাঁ কারেন্ট ক্যারি করবে, ব্রেকডাউন হয়ে যাবে, তখন সে কারেন্ট ক্যারি করবে, ঠিক আছে। এইটাই হচ্ছে ব্যাপার। তো এই পর্যন্ত মোটামুটি সবাই বুঝতে পারলে যে এইটাকে মোটামুটি খেয়াল রাখবে, এইভাবে ছবিটা মনে রাখবে, এইটাকে তাহলেই হবে। মোটামুটি মিশে যাওয়াটাকে এইভাবে বোঝানো হচ্ছে আর কি, ঠিক আছে। এটা তো স্যার আমরা অবশ্যই রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাঠাবো। আর স্যার এইখানে বাজ কিভাবে পড়ে একটু বলবেন? আচ্ছা, আমি দাঁড়াও, এইখানে বলছি একটু, মানে এক মিনিট। তো এইটা হচ্ছে আমি এন টাইপ জার্মেনিয়াম বলছি, ঠিক আছে। এন টাইপ জার্মেনিয়াম মানে আমি একটা এন টাইপ জার্মেনিয়াম আমি নিয়েছি,
তার মধ্যে ইন্ডিয়ামটাকে মেশাচ্ছি। ইন্ডিয়ামটা হচ্ছে একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম, ঠিক আছে, ট্রাইভ্যালেন্ট অ্যাটম। তো সেটা মেশালে আমার কাছে পি আর এন এর জাংশন তৈরি হচ্ছে। দিস ইজ পি টাইপ, দিস মেটেরিয়াল ইজ পি টাইপ এন্ড দিস টাইপ ইজ এন টাইপ। দিস ইজ ভেতরেরটা হচ্ছে এন টাইপ জার্মেনিয়াম, আর বাইরেটা যেটা আছে সেটা হচ্ছে পি টাইপ। স্যার পাল্টে গেল একটু, হ্যাঁ, বলছি কিছু চেঞ্জ পাল্টায়নি। হলো লাস্টেরটাতে। না কিছু চেঞ্জ হয়নি। আমি বলছিলাম ইন্ডিয়ামটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশালে কি তৈরি হয়? পি টাইপ তৈরি হয়, ঠিক আছে। ট্রাইভ্যালেন্ট অ্যাটম মেশালে কি তৈরি হয়? পি টাইপ তৈরি হয়। কিছু চেঞ্জ হয়নি, আমি জাস্ট সেটাকে মেনশন করে দিলাম, লিখে দিলাম আর কি এখানে, ঠিক আছে। জাস্ট এই অবধি পি এন জাংশনটা আমাদের ফরমেশন হয়ে রইলো। পরের দিন আমরা কি পড়বো? পরের দিন আমরা ব্যারিয়ার পোটেনশিয়াল, ঠিক আছে, আর আরো অনেক কিছু আছে, সেইগুলো সব পড়বো, ঠিক আছে। তো আপাতত আজকে এই পর্যন্ত হয়ে রইলো, ঠিক আছে। তো ব্যারিয়ার পোটেনশিয়াল এন্ড আদার টপিক গুলো পরে পড়বো, কারণ আমাদের এখানে এই তো সবে পিএন জাংশনটা তৈরি করলাম। পিএন জাংশনটা তৈরি করার পর আরেকটা জিনিস একটু বলে দিই, ঠিক আছে। ব্যারিয়ার পোটেনশিয়ালটা বলে দিই, নাহলে হবে না, একটুখানি। হ্যাঁ, দেখো ব্যারিয়ার পোটেনশিয়ালটা একটু বলে দিই, তাহলে আমার এখানে শেষ হয়ে যাবে। ব্যারিয়ার পোটেনশিয়ালটা হচ্ছে, সাপোজ ধরো এইভাবে আমি যখন একটা পি আর এন টাইপ মেটেরিয়ালকে তৈরি করি, ঠিক আছে, তো একদিকে পি আর একদিকে এন, মানে এখানে যেরকম ভাবে ফরমেশন হয়, এই ফরমেশনটা থেকে তুমি বুঝতে পারছো যে ফিজিক্যালি দেখতে গেলে এইরকম ভাবে ভেতর নিচের দিকটা এন টাইপ হয়েছে আর উপরের দিকটা পি টাইপ তৈরি হয়েছে। কিন্তু একটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করতে গেলে আমরা এইভাবে জেনারেলি দেখাই বোঝানোর সুবিধার জন্য। এবার যখনই এরকম পি আর এন টাইপ ফরমেশন হয়, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট, মানে ফরমেশনের ইনস্ট্যান্টেই কি হয়, এই যেই মাঝখানে জয়নিং লাইনটা থাকে, জয়নিং লাইনটা এখানে কোনটা? অ্যাকচুয়ালি এই লাইনটা, দেখো এই যে জয়নিং লাইনটা, এটা হচ্ছে সেই জয়নিং লাইনটা, ঠিক আছে, যেখানে এই পি আর এনটা এসে মিশেছে। এই যে লাইনটা আমি ড্র করেছি, দিস লাইন ইজ বেসিক্যালি দিস লাইন। তো আমি জানি যে এন টাইপের মধ্যে ইলেকট্রন বেশি আছে, তো সেই ইলেকট্রন গুলো কি করে? এই জাংশনের দিকে দৌড়তে শুরু করে। আর পি টাইপের মধ্যে আমরা কি জানি? হোল বেশি আছে, তো হোল গুলো কি করে? জাংশনের দিকে দৌড়তে শুরু করে। তো জাংশনের ভেতরে দৌড়ানোর পরে কি হবে? এই মাঝখানে একটা জোন তৈরি হয়, যে জোনে ইলেকট্রন এবং হোল রিকম্বাইন করে যায়, ইলেকট্রন এন্ড হোলের রিকম্বিনেশন ঘটে। তো এই ইলেকট্রন গুলো এখানে রিকম্বাইন করে গিয়ে একটা নেগেটিভ, একটা পজিটিভ চার্জ তৈরি করছে, ঠিক আছে, আর এইদিকে একটা নেগেটিভ চার্জ তৈরি করে, ঠিক আছে। যেদিকে ইলেকট্রন গুলো এসে রিকম্বাইন হয় সেখানে একটা পজিটিভ চার্জ জোন তৈরি হয়, আর যে পজিটিভ আয়ন্স তৈরি হচ্ছে, আর যেখানে একটা তোমার হোল এসে মেসে সেখানে একটা নেগেটিভ চার্জের জোন তৈরি হচ্ছে বা নেগেটিভ আয়ন্সের জোন তৈরি হচ্ছে। তো এই যে ব্যাপারটা ঘটলো, এই ব্যাপারটা ঘটার জন্য কি হয়? এই একটা ছোট্ট একটা লেন্থ বা ছোট্ট একটা এরিয়াতে একটা ভোল্টেজ ডেভেলপ হয়, ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল বা ভিডি, ঠিক আছে, ব্যারিয়ার পোটেনশিয়াল বা ভিডি বলে থাকি, যার পোলারিটিটা হচ্ছে এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ, ঠিক আছে। এই দিকটা পজিটিভ থাকে আর এই দিকটা নেগেটিভ থাকে। দেখো এটা বুঝতে পারলে কিনা বলো? তো ড্রিপ ভেলোসিটি বুঝে যাবো। না সরি, এখানে হচ্ছে তুমি ওই তাহলে ডিটা চেঞ্জ করে দিই, ব্যারিয়ার পোটেনশিয়াল লিখে রাখো, এটা ব্যারিয়ার পোটেনশিয়াল, ভি ধরো, ভি লিখে রাখো, ব্যারিয়ার লিখে রাখো, ভি লিখে রাখো, ব্যারিয়ার পোটেনশিয়াল, ঠিক আছে। তো মেন ব্যাপারটা কি, হোয়াই ইট ইজ কল্ড অ্যাজ আ ব্যারিয়ার পোটেনশিয়াল? তার কারণ হচ্ছে ওই প্রথমে যখন একটা ফরমেশন হয়েছিল, পি আর এন লেয়ারটা যখন জোড়া লেগে ওই লেয়ারটা যখন তৈরি করলো, ইনিশিয়ালি তো ইলেকট্রন গুলো পালালো, কিন্তু যখন ভোল্টেজটা বিল্ড আপ হয়ে গেল তারপরে কিন্তু আর ইলেকট্রন এদিকে ডিফিউজ হতে পারে না। তার মানেটা হচ্ছে একটা সার্টেন টাইমের পর এখানে একটা ভোল্টেজ বিল্ড আপ হয়, যে ভোল্টেজ বিল্ড আপটা কি করে? এন থেকে ইলেকট্রনকে আর এদিকে পুশ করতে দেয় না, আর হোলকে এদিক থেকে এদিকে যেতে দেয় না। তার ফলে একটা চার্জলেস জোন তৈরি হয়, এরকম একটা চার্জলেস জোন তৈরি হয় যেখানে কোনো চার্জের এক্সিস্টেন্স নেই, ঠিক আছে, একটা চার্জলেস জোন তৈরি হয় যেখানে কোনো চার্জের এক্সিস্টেন্স নেই। তো এই জোনটাকেই আমরা বলি হচ্ছে ডিপ্লিশন লেয়ার হিসেবে, এই লেয়ারটাকে আমি বলি ডিপ্লিশন লেয়ার হিসেবে। যদিও আমি ছবিতে এত বড় দেখিয়েছি, একদমই এত বড় নয়, ঠিক আছে। আর এটা ছবিটা জেনারেলি হয়তো ধরো এত বড় যদি হয় আমার কাছে পিএন, তো এইটা হচ্ছে আমার কাছে সিঙ্গেল লাইন, এই লাইনটাই অ্যাকচুয়ালি আমার কাছে বোঝাই হচ্ছে তোমার ডিপ্লিশন লেয়ারকে, ঠিক আছে। জাস্ট একটা লেয়ার পড়েছে, জাস্ট এটাকে বোঝানোর জন্য, মানে একটা বড় করে দেখানোর জন্য এটাকে খুব পাতলা, মানে খুব থিন একটা লেয়ার তৈরি আছে, সেটাকে বড় করে বোঝানোর জন্য এইভাবে দেখানো হয়। তো ব্যারিয়ার পোটেনশিয়ালটা কিভাবে তৈরি হলো সেটা বুঝতে পারলে এক নম্বর। আর দু নম্বর হচ্ছে কি, এই মাঝখানে জোনের মধ্যে কিন্তু কোনো চার্জ ক্যারিয়ার এক্সিস্ট করে না। আবার বলছি,
এই মাঝখানে জোনের মধ্যে কিন্তু কোনো চার্জ ক্যারিয়ার এক্সিস্ট করে না। এইখানে কিন্তু পেন্টাভ্যালেন্ট আয়ন এক্সিস্ট করে, আর এইখানে কিন্তু ট্রাইভ্যালেন্ট আয়ন এক্সিস্ট করে। এখানে যেটা এক্সিস্ট করে দ্যাট ইজ আ পেন্টাভ্যালেন্ট আয়ন, আর এখানে যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট আয়ন। ঠিক আছে, ট্রাইভ্যালেন্ট আয়ন একদিকে এক্সিস্ট করছে পেন্টাভ্যালেন্ট আয়ন, একদিকে এক্সিস্ট করছে ট্রাইভ্যালেন্ট আয়ন। নো চার্জ এক্সিস্ট হিয়ার, কোনো চার্জ এখানে এক্সিস্ট করে না। এবং এখানে হোল এক্সিস্ট করে তো এখানে ট্রাইভ্যালেন্ট না, হোল আয়নের এক্সিস্ট করে না। জায়গায় তো হোল না, হোল এক্সিস্ট করে না। এখানে হোল আর ইলেকট্রন রিকম্বাইন্ড হয়ে গিয়ে ট্রাইভ্যালেন্ট আয়ন ফর্মেশন হয়, এখানে পেন্টাভ্যালেন্ট আয়নের ফর্মেশন হয়। কোনো হোল বা কোনো ইলেকট্রনের এক্সিস্টেন্স এখানে থাকে না। ঠিক আছে, এই মাঝখানে যে ব্যারিয়ার যে জোনটা রয়েছে, যে ব্যারিয়ার পোটেনশিয়ালটা রয়েছে, এখানে কোনো ইলেকট্রন বা হোলের এক্সিস্টেন্স থাকে না। যে ইলেকট্রন বা হোলের কথা বলছো সেটা এই পি এর মধ্যে আছে, পি এর মধ্যে হোল আছে, ইলেকট্রনটা ই এর এন এর মধ্যে আছে, কিন্তু এই ব্যারিয়ারের মধ্যে কিছু নেই। ঠিক আছে, এই ব্যারিয়ারের মধ্যে কিন্তু কিছু নেই, ওই জন্য এটাকে ব্যারিয়ার পোটেনশিয়াল বলা হয়ে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে যদি তুমি ভোল্টেজটাকে দেখতে চাও, ভোল্টেজটা অ্যাকচুয়ালি কিরকম হয়, ধরো এইটা হচ্ছে তোমার যদি ধরো আমি এইভাবে ফ্ল্যাট এইভাবে দেখাই, ঠিক আছে, এটাকে একটু বড় করে দেখাচ্ছি, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এদিকে যদি ভিবি দেখাই, অ্যাকচুয়ালি ঘটনাটা এরকম ঘটে, এইরকম। এটা হচ্ছে নেগেটিভ পোটেনশিয়াল, এদিকে হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল, মানে লোয়ার টু হায়ার পোটেনশিয়ালে এটা এক্সিস্ট করছে। ঠিক আছে, এদিকে পি টাইপ আছে, এদিকে এন টাইপ আছে, এইভাবে এটাকে গ্রাফিক্যালি বোঝা যেতে পারে। ঠিক আছে, যেখানে মাঝখানে কিন্তু কোনো চার্জ ক্যারিয়ার নেই, শুধুমাত্র আমি কি বললাম, এখানে নেগেটিভ অথবা ট্রাইভ্যালেন্ট এই পেন্টাভ্যালেন্ট আয়ন আছে, আর এদিকে পজিটিভ অথবা ট্রাইভ্যালেন্ট আয়ন আছে, একদিকে ট্রাইভ্যালেন্ট আর একদিকে পেন্টাভ্যালেন্ট। ঠিক আছে, আয়নের এক্সিস্টেন্স আছে বাট কোনো চার্জ এক্সিস্টেন্স নেই, এই জায়গাটা হচ্ছে চার্জলেস। এটাই হচ্ছে জাস্ট আমাদের ইয়ের কনসেপ্টটা। ঠিক আছে, আর আর আরেকটা জিনিস যেটা বলেছিলাম, এটা হোল ডিফিউশনের মাধ্যমে হচ্ছে, আর এদিক থেকে যেটা ইলেকট্রন মানে এন টাইপ থেকে যেটা হচ্ছিল সেটা হচ্ছে ইলেকট্রন ডিফিউশনের মাধ্যমে হচ্ছে। জাস্ট এইটুকু খেয়াল রাখবে তাহলেই হবে। দেখো, অসুবিধা নেই কারোর কিছু, আশা করি। না স্যার, লাস্টে দেখো, লাস্টের পয়েন্টটা নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? ব্যারিয়ার পোটেনশিয়াল কাকে বলে এবং কিভাবে ফরমেশন হওয়ার পর কিভাবে মাঝখানে এই আয়নসের ফরমেশন হয়, ঠিক আছে, এটা বুঝতে পারলে আশা করি, এবং ব্যারিয়ার পোটেনশিয়াল কি জিনিস বুঝতে পারলে আশা করি। ঠিক আছে, দেখো, ওই জন্য তোমরা দেখবে একটা ছবি দেখে থাকো, ধরো পিএন ডায়োড, তাই তো? পিএন ডায়োডের মধ্যে আমরা একটা কমন জিনিস কি লক্ষ্য করে থাকি, ধরো এদিকে পজিটিভ ভোল্টেজ, এদিকে নেগেটিভ ভোল্টেজ, এটাকে অ্যানোড বলি, এটাকে ক্যাথোড বলি। সো দিস ইজ বেসিক্যালি আওয়ার অ্যানোড এন্ড দিস ইজ বেসিক্যালি আওয়ার ক্যাথোড। এবার তুমি যদি এইদিকে ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাহলে এখানে একটা ভোল্টেজ ড্রপ শো করা হয় ডায়োডের মধ্যে, তাই না? এখানে একটা ডায়োডের মধ্যে ভোল্টেজ ড্রপ শো করা হয়, তো 0.7 ভোল্ট শো করা হয় ফর সিলিকন, আর 0.3 ভোল্ট শো করা হয় ফর জার্মেনিয়াম। ঠিক আছে, দিস অপোজিট ভোল্টেজ ড্রপ, দিস ভোল্টেজ ড্রপ ইজ বেসিক্যালি দ্যাট ইজ শোন অ্যাক্রস ডায়োড ইজ নাথিং বাট আওয়ার ব্যারিয়ার ভোল্টেজ। ঠিক আছে, সেই ব্যারিয়ার ভোল্টেজটাকে ক্রস করার পরেই, ঠিক আছে, ডায়োডটা কন্ডাক্ট করতে পারে। মানে তুমি যতক্ষণ না পর্যন্ত সেই ডায়োডের মধ্যে ব্যারিয়ার ভোল্টেজ না অ্যাপ্লাই করছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু ডায়োড কারেন্ট কন্ডাকশন করবে না, নট ইভেন ইন ফরওয়ার্ড ডাইরেকশন। তুমি ফরওয়ার্ড ডাইরেকশনেও যদি ভোল্টেজ না দাও, ও কিন্তু কারেন্ট ক্যারি করবে না। তো মিনিমাম তোমাকে এই ভোল্টেজটা কিন্তু অ্যাপ্লাই করতেই হবে। ঠিক আছে, তবেই কিন্তু ও কারেন্ট ক্যারি করবে। আমি এখানে পোলারিটিটা চেঞ্জ করে দিয়েছি, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এইটা হচ্ছে ব্যাপার, একটু খেয়াল রাখবে তাহলেই হবে। ঠিক আছে, তোমরা হয়তো ল্যাব ট্যাব করেছো, তো ল্যাব হয়েছে, ডায়োডের উপর কোনো ল্যাব তোদের হয়েছিল কি? ওই স্যার ভার্চুয়াল। ও, সবই ভার্চুয়াল। ঠিক আছে, আমি পরের দিন বলে দেবো ডায়োডের ডায়াগ্রাম ফায়াগ্রাম সব কিছু। স্যার জুড়েছি শুধু, আর কিছু করিনি। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। আজকে আপাতত এই পর্যন্তই থাক। ঠিক আছে, আমি এই পর্যন্তই ভিডিওটাকে এন্ড করছি, কারণ আমার রেকর্ডিংটা এখানে স্টপ করি। বলছি স্যার, একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, বলো। বলছি স্যার, আপনি যদি প্রতিদিন একটা করে স্ট্যাটিক